আসসালামু আলাইকুম বন্ধুরা, সবাই কেমন আছেন? আমি খানস গ্লোবাল থেকে খান জুবায়েদ হোসেন আছি আপনাদের সাথে। আসেন আপনাদের আজকে বিজনেস নিয়ে অথবা কয়েকটা প্রোডাক্ট নিয়েও কিছু কথাবার্তা বলে দিই যে ব্যবসায়িকভাবে কী কারণে আপনারা ক্ষতিগ্রস্ত হন অথবা বর্তমান গার্মেন্টস ব্যবসার কী অবস্থা, সব কিছু নিয়ে টুকটাক একটু আলোচনা করে দিই আপনাদের সাথে। নাম্বার ওয়ান হলো, আপনারা দেখেছেন যে দেশে সরকার বদলের আগে একটা বন্যা আসলো, সরকার বদলের একটা ঝামেলা গেল। এরপর ফার্স্ট প্রবলেম কী ছিল? রোজার ঈদে মানুষ মাল বানাইছে কিন্তু বিক্রি হয় নাই, সাধারণ মানুষের কাছে টাকা নেই। অনেক বড় লোক অথবা মধ্যবিত্ত রাতের অন্ধকারে মান সম্মান বাঁচানোর জন্য ভ্যানের পথে মাল কিনেও কিনেছে অথবা হুঁশিয়ারি দোকান থেকে মাল কিনেও ইট ঠেক দিছে। তো যারা ব্যবসা করার জন্য প্রোডাক্ট তৈরি করছে কোটি টাকার, তাদের অনেকের আছে পাঞ্জাবি আটকে গেছে। আমি তো বোধহয় একটা ভিডিওতে দেখছি যে পারলে কান্নাকাটি করতেছে যে পুরোটা ছেড়ে দিয়ে এই ব্যবসা থেকে বের হয়ে যেতে চায়, তারা এত টাকা আটকে গেছে। তো এই যে ঘটনাগুলো অ্যাক্সিডেন্টাল আর ইনসিডেন্টাল, তো এরপরে এগুলো হতে হতে তাহলে কোরবানি ঈদে বোধহয় বিক্রি হবে। কোরবানি ঈদে গরুর দাম সবাই বলছে দাম কম। বেসিক্যালি আগের কোরবানি ঈদে যে গরুটার দাম ছিল ৮০,০০০, সেটা এবছর হয়ে গেছে ১,২০,০০০। অর্থাৎ গ্রাজুয়ালি কিন্তু প্রতিটা জায়গাতে তেলের সাথে খাদ্যদ্রব্য থেকে শুরু করে সব জায়গায় সব কিছুর দাম বাড়তেছে। শুধুমাত্র দুইটা জিনিসের দাম বাড়তেছে না, একটা হচ্ছে কাপড় আর একটা হচ্ছে মানুষের সম্মান। মানুষের সম্মানটা খালি বাড়তেছে না, আর কাপড়ের দামটা ওইভাবে বাড়তেছে না। তো কাপড়ের দাম বাড়তেছে না, কিন্তু কিভাবে বাড়তেছে সবই কিন্তু আপনাদের সাথে এখন আলোচনা করে দিব, খুব মন দিয়ে শুনবেন। দেখেন আপনার তাহলে কোরবানি ঈদের পরে অনেক মাল সেল হলো না, তাও অনেকের সামান্য কিছু স্টক বিক্রি হয়ে গেল, যেটা আটকে ছিল সামান্য কিছু, তারও 30% বিক্রি হলো। এরপরেও যে মালামাল আটকে আছে, তো ব্যবসাটা করবে কোত্থেকে? আর তেলের দামের জন্য মানুষ যেমন রাস্তায় যুদ্ধ করতে নামছে, চালের জন্য নামছে, কাপড়ের জন্য তার মানুষ যুদ্ধ করতে নামে না। কাপড় মানুষ খুঁজে কোথায় কমের মধ্যে একটু চকচকে পাই, কিনে নেয়। তো এই কারণে কিন্তু যারা শোরুম ব্যবসায়ী অথবা ব্র্যান্ডের ব্যবসায়ী, তারাও ধসের মধ্যে আছে, ধ্বংসের মধ্যে আছে। তো এখন তাহলে কাপড়ের দাম অতিরিক্ত বাড়াবো না। আগে হয়তো বা 400 টাকা ছিল, এখন সেটা 500 টাকা হবে। কিন্তু এটা যদি 400 টাকার মাল তেলের মতো যদি 800 টাকা হয়ে যায়, তাহলে কাস্টমার ধরবে না। তখনই কি করছে, বড় বড় ব্র্যান্ডও যত কম দামি ফ্যাক্টরি আছে, কম দামি ফ্যাক্টরি খুঁজতেছে যে কত কমের মধ্যে প্রোডাকশন করা যায়। কিন্তু দেখেন এই 2 বছরে জিন্সের প্যান্টের যেটা স্টক লট ফেব্রিক্স, মানে লো কোয়ালিটি অথবা রিজেক্ট ফেব্রিক্স, সেটাও আগে কেনা হতো কত করে? 110 টাকা করে, 115 টাকা করে। ওইটা লাভ দিয়ে এখন হয়ে গেছে 275 টাকা। তো একটা জিন্সের প্যান্ট বানাতে 1.6 যদি লাগে ভালো মানের, আর যদি ওটার মধ্যে মাপঝাপ চুরি করেন, ওই যে বাসে দেখেন না অনেকে আমেরিকান ইগল, জ্যাক অ্যান্ড জোন্স এগুলো বানাটানায় বিক্রি করে, ওই অরিজিনালের মতো মেজারমেন্ট নাই, বাংলা মেজারমেন্ট, ওখানে 1.2 1.4 হয়ে যায়, 1.2 1.4 হয়ে যায়। তো সেক্ষেত্রে ওখানে ফেব্রিক্সে টাকা বাঁচায়। কিন্তু এই যে টাকা বাঁচাতে বাঁচাতে যে ব্র্যান্ডের যে মানটা, এই মানটা কিন্তু একদম জিরোতে নেমে আসে। ইভেন আমার দেখা অনেক বড় বড় ব্র্যান্ড হিসেবে যাত্রা শুরু করছে, কিন্তু 2 দিন পরে তারা ওই গুলিস্তানের থেকে বাংলা টি শার্ট কিনে নেয় 60 টাকা 70 টাকা দামের, আর এরপরে একটা প্রিন্ট বাসায় 150 টাকা করে বিক্রি করে টিকে আছে। এরকম ঘটনা আছে। তো একটা জিনিস দেখেন, যখন আপনার অভাব আসে তখন মাথা নিচু হয়, কিন্তু আমার কথা হলো যে আপনি ব্র্যান্ডের জন্য তার মাথা নিচু করতে পারবেন না। ব্র্যান্ডের জন্য আপনাকে মাথা উঁচুই করতে হবে, মাথা উঁচু করে টিকে থাকতে হবে। সুদিন আবার আসবে। যেমন এই যে 4.5 মাসে অসংখ্য বড় বড় গার্মেন্টস, মাঝারি গার্মেন্টস আর ছোট গার্মেন্টস তো জায়গায় বসে দেউলিয়া। যেমন আমার একটা ছোট কারখানা, গার্মেন্টসও বলি না, বলতে লজ্জা লাগে, কারখানা বলি, 29টা 30টা মেশিন নিয়ে। তো এই ফ্যাক্টরিতে এর থেকে ছোট ফ্যাক্টরি যাদের 10-12টা মেশিন নিয়ে, তারা পর্যন্ত দেউলিয়া ঘরে চলে গেছে বেঁচে কিনে রাতের অন্ধকারে। আরও এলাকার শালির বিচার বলেন, মারামারি বলেন, গ্যাঞ্জাম ফ্যাসাদ বলেন, অনেক কিছু হয়েছে। এরকম ঘটনা মানে বাংলাদেশে 80% গার্মেন্টসের 100%-এর মধ্যে 80% তো এর আগেই শেষ। আর যে 20% বেঁচে ছিল, তার মধ্যে 15% গার্মেন্টসের এই 4 মাসে কী হলো সেই বাস্তবতা আপনাদের বোঝাচ্ছি।
ছোট গার্মেন্টস দেউলিয়া ঘরে চলে গেছে, যারা ওই যে ভ্যানের ফুটপাতের মাল বিক্রি করে, হ্যাঁ, ওই 10 টাকা 15 টাকা করে প্যান্ট সেলাই করে, তারপরে গেঞ্জি সেলাই করে কেসে 20 টাকা করে, তারাই শুধুমাত্র টিকে আছে। যে ছোট বাচ্চাদের যে ছোট ছোট প্যান্ট আর গেঞ্জি, কোনাবাড়ি গেলে দেখবেন এটা ডিজেল মেশিন ইঞ্জিন নিয়ে, কারেন্টও লাগে না, ওই ডিজেল ইঞ্জিন নিয়ে, আর কি হয়েছে এই 8 বছর 6 বছর 9 বছরের বাচ্চা ছেলে মেয়ে এদের দিয়ে খালি বডি বানায় বানায় ছাড়তেছে। ওই হুঁশিয়ারি ভ্যানের মাল ডজন কি হয়েছে 100 টাকা অথবা ডজন 120 টাকা, শুধুমাত্র এই ফ্যাক্টরিগুলো টিকে আছে। কিন্তু যারা একটু কোয়ালিটি কাজ করতে চায়, বায়ারকে সন্তুষ্ট করে কাজ করতে চায়, একটা ফিনিশিংয়ের মজা দিতে চায়, যেমন দেখেন এটাকে একটা স্যাম্পল কোয়ালিটি বলা যায়, যেখানে আপনার একদম কিউসি থেকে শুরু করে সব কিছু আপনি পাচ্ছেন। দেখেন আমি এই কাপড়টার একটু কিউসি আপনাকে দেখায় দিই। এটা জাস্ট একটা বেসিক টি শার্ট আমাদের তৈরি করা, খুব রেগুলার তৈরি করা। দেখেন এই যে খালি একটা লেবেল লাগাইছি। এবার আসেন আমরা এই জায়গাটা একটু কিউসিটা একটু দেখি। জাপান আর জার্মান আর ডেনমার্ক এই 3টা রাষ্ট্র বাদে আর যে কেউ এই মালটা পছন্দ করবে, কারণ তারা তো রোবটের মতো মাল চায়। হ্যাঁ, এ দেখেন কিউসিটা দেখেন, প্রতিটা পয়েন্ট টু পয়েন্ট কিউসি দেখেন, যেটা আমাদের একদম ওয়ার্কাররা পারলে চোখ বন্ধ করে মাল বানায়। হ্যাঁ, আমাদের ফ্যাক্টরির কোয়ালিটিটা আপনাকে দেখায় দিচ্ছি। এই যে পয়েন্ট টু পয়েন্ট কিউসিগুলো দেখেন। আমি কিন্তু টেনে টেনে ওই যে আপনারা দোকান মালিকরা যেভাবে আপনারা দেখান কাস্টমারে, এরকম না, হাতের মধ্যে যে কারসাজি তা না, একদম রিল্যাক্সে আপনাদের সব কিছু দেখাচ্ছি। পয়েন্ট টু পয়েন্ট দেখেন, এই যে পয়েন্ট টু পয়েন্ট। তাহলে এই হলো একটা কিউসি প্রোডাক্ট, যেখানে একটা সুতা কাটা থেকে শুরু করে, নিডিলের থেকে শুরু করে, ওভারলকের ঘনত্ব থেকে শুরু করে, একদম ইনটেক সুতা থেকে শুরু করে সব কিছু দিয়ে এর একটা বডি বানাতে গেলে যে খরচ আসতেছে, এটার মূল্য এবং মূল্যায়ন মার্কেট আপনাকে দিচ্ছে না। এর থেকে অনেক জিরো কোয়ালিটি এই মালটা বানাই কেসে আমি যদি বিক্রি করতে চাই, মানুষ বলতেছে ভাই 150 টাকা হবে না। কাস্টমারের মাইন্ড সেট আপগুলো কত ফালতু হয়ে গেছে দেখেন। মানুষ বলছে এটা 150 টাকা হবে না। আরে ভাই, এই মালটা বানাতে গেলে যে 5-7 জন ওয়ার্কার আমি রাখছি, তাদের বেতন আছে 25,000 টাকার উপরে, এবং তাদের 35 বছরের নিচে আমার ফ্যাক্টরিতে কোনো ওয়ার্কার নিয়োগ করা হয় না। কিন্তু অন্য যেসব ফ্যাক্টরি আছে তারা কি করতেছে, তারা ওই 10-12 বছর 15 বছর ছেলে পেলেরে দিয়েই ওই অপারেটর হয়েছে। কেমন অপারেটর? ভাইয়া খালি এই প্রসেসটা, এই টানটা খালি দিতে জানি, ভাইয়া খালি এই যে গলার এই পাইপিংটা পারি, অমুক পারি, মানে এক একটা প্রসেস জানা অপারেটর। অর্থাৎ এক একটা বাচ্চাকে শুধুমাত্র এক একটা প্রসেস শেখাই টোটাল 10টা বাচ্চা অথবা 5টা বাচ্চা দিয়ে, আমি শিশু বলতেছি, শিশু শ্রমিক দিয়েই আপনার এই প্রোডাকশনটা তৈরি করে ফেলছে। আবার কি করতেছে, এই ওয়ার্কারগুলোকে কাজ শেখানোর নামে নিয়ে আসছে, সপ্তাহে 100 টাকা হাত খরচ দিয়ে থাকা খাওয়া ফ্রি, এছাড়া কোনো বেতন টেতন কিছু নাই। এবং উল্টে তাদের বাপ মার কাছ থেকে টাকা নিচ্ছে 20,000, যে 3 বছর আমার এখানে থাকলে তোমার ছেলেকে অথবা তোমার মেয়েকে গার্মেন্টসের সব শিখাই দিব। তাহলে ওই গার্মেন্টস মালিকের এই টি শার্টটা প্রোডাকশানের কোয়ালিটি কি আসলে এই যে 35 বছরের একটা ওয়ার্কার অথবা স্যাম্পলম্যান যে প্রোডাক্টটা উঠালো, এটা মানের সমান সমান হবে না। তো ওনারাও টি শার্ট বিক্রি করছে, আমরাও বিক্রি করছি। এখন সাধারণ মানুষ অথবা বাইরের টেন্ডেন্সি থাকে যে ভাই 180 GSM এর টি শার্ট আমরা 160 টাকা করে বানাই, আপনার এখানে কেন 240 টাকা, 260 টাকা, 300 টাকা। এটা সঠিক ব্যাখ্যাটা কিন্তু এই শেখায় দিলাম যে এই কারণে এই পার্থক্যগুলা। এবং আমরা আপনার যেভাবে কাট ক্লিয়ার করে আপনাদের এত কিছু শেখাই, এটা কিন্তু না শেখালেও পারতাম। আবার দেখেন অনেক বড় বড় গার্মেন্টস যারা এক্সপোর্টের কাজ করে, মনে হয় যে এক্সপোর্ট ফ্যাক্টরি শুনলেই মনে হয় যে ওখানে বোধহয় বেস্ত থেকে মাল বের হবে। এক্সপোর্ট ফ্যাক্টরিতে যে ওয়ার্কারগুলো দেওয়া হয়, এগুলো কি 10 বছর ধরে একটানা কাজ করে? কোনো গার্মেন্টস গ্যারান্টি দিয়ে বলতে পারে না যে আজকে সকালে যে মহিলা ওয়ার্কার হিসেবে জয়েন করলো অথবা অপারেটর হিসেবে জয়েন করলো, সে 10 বছর অথবা 2 বছর কাজ করবে। আজকে জয়েন করে কালকে সকালে বলবে যে আমার জামাই চাকরি করতে দেবে না, শ্বশুরবাড়ির সমস্যা, হ্যান সমস্যা, বাড়ি চলে যাব, কত তাল।
তাহলে তাকে তো ওয়েল ট্রেন্ড আপ করে নিজের ওই দক্ষ শ্রমিক অথবা দক্ষ জনশক্তিতে পরিণত করার কোনো সুযোগ নেই, কারণ তার চাকরির তো কোনো গ্যারান্টি নেই। তো কোম্পানি কেন তার পিছনে এত বেশি সময় নষ্ট করবে? তো এক্সপোর্ট ফ্যাক্টরি কী করতেছে, কি লোকের দালাল রেখে দিছে, 15-20টা দালাল আছে। যখনই লোক লাগে ওই দালালের বলে তাড়াতাড়ি একটা সুপারভাইজারে দে, তাড়াতাড়ি একটা অপারেটারে দে, তাড়াতাড়ি 20টা অপারেটর লাগবে, তাড়াতাড়ি কেসে 20টা হেল্পার লাগবে, এলাকাতে বস্তি মস্তি কোন জায়গায় কী আছে সব টোকায় নিয়ে তাড়াতাড়ি নিয়ে আয়। ওই দালালে আবার করতেছে কি, এই যে ফ্যাক্টরিতে ওয়ার্কার সাপ্লাই দিচ্ছে, প্রতি ওয়ার্কারের বেতনেতে কথা 500 টাকা খায়। এখন দালাল তো ওই বস্তির থেকে টোকায় এনে ইমার্জেন্সি কোম্পানিকে সাপোর্ট দিচ্ছে, ওয়ার্কারের সাপোর্ট। এখন এই যে ওয়ার্কারগুলো কি কাজের বুয়া, নাকি ভবঘুরে, নাকি সবেমাত্র মেশিন ধরছে? বড় এক্সপোর্ট ফ্যাক্টরিতে 5000 ওয়ার্কার, এখন আর্জেন্ট 1000 ওয়ার্কার লাগবে, তার অন্তত 20 জন দালাল আছে, ওই 20 জন দালালে ম্যানেজ করে দেয় রাতারাতি। এখন এই যে ওয়ার্কারগুলো ম্যানেজ করে দিল, মনে করেন এই টি শার্টটা তৈরি করবে আপনার 5 জন মিলে, 5 জন 5টা প্রসেস করবে। এখন সবচেয়ে ক্রিটিক্যাল জায়গাটা দক্ষ যে সে তৈরি করলো, এরপর একটা আরেকটু দক্ষ করলো, কিন্তু লাস্টেই নিচের কাজটা যে করলো সে ওয়ার্কারটা ভালো না, তাহলে তো এখানে পদ্মা নদ, মেঘনা, যমুনা অনেক সেলাই ঢেউ হয়ে যাবে। তাহলে এত কষ্ট করে পুরো বডিটা কমপ্লিট করলো, কাটিং করলো ভালো করে, ফেব্রিক্সটা বানায় নিয়ে আসলো, তারপর কিনে নিয়ে আসলো ভালো করে, সুতা থেকে শুরু করে সব কিছু দিল ভালো, এই পর্যন্ত গলা পর্যন্ত সব কিছু হয়ে গেল ভালো, কিন্তু শুধুমাত্র এই একটা বাজে ওয়ার্কারের কারণে এটা পদ্মা মেঘনা যমুনা হয়ে গেল, মালটা বাদ হয়ে গেল। এভাবে 1 লাখ পিস মাল যদি বাদ হয়ে যায়, তাহলে ওই কথায় মাঝারি ফ্যাক্টরিটা বসে গেল শুধুমাত্র একজন অদক্ষ ওয়ার্কারের কারণে। আর এই অদক্ষ ওয়ার্কারটা কীভাবে ঢুকছিল? ওই যে দালালের মাধ্যমে ঢুকছিল। আবার ওই অদক্ষ ওয়ার্কারটার কোনো গ্যারান্টিও নেই যে সে 1 দিন থাকবে, না 10 দিন থাকবে, না 20 দিন থাকবে। তাহলে গার্মেন্টস মালিক কিন্তু এখানে ঠেকা। আমরা যারা গার্মেন্টস অথবা কারখানা পরিচালনা করি, আমরা কিন্তু ওয়ার্কারের কাছে ঠেকা থাকি, যে আমরা চাইলেই এই যে কথা আমি আপনাদের ভিডিও করে দিচ্ছি, আপনারা বলতে পারেন যে জোয়েদ ভাই আপনি তো তাহলে পৃথিবীর সবচেয়ে জ্ঞানী ব্যক্তি গার্মেন্টসের উপরে, তা ভাই আপনারই একটা প্রোডাক্ট বানাচ্ছেন, এই প্রোডাক্টটা কেন এরকম একটু ক্ষয়ক্ষতি হলো, অথবা কেন এটাতে কমপ্লেন আসলো? এটা তো কমপ্লেন আসার কথা না। অ্যাকচুয়ালি একটা জিনিস দেখেন যে আমরা তো নিজের হাতে মাল তৈরি করি না, নিজের হাতে তৈরি করি, আমরা একটা প্রসেস বুঝি, প্রসেসটা দেখায় দিই, এই প্রসেসটা করতে যে কোথায় ভুল হতে পারে সেটাও দেখায় দিই, কিন্তু এটা তো বিজনেস। প্রতিদিন অন্তত 5-10টা কাস্টমারের সাথে কথা বলতে হয়, মাল কেনার সময় সাথে যেটা আমি মালিক হিসেবে যাই, অন্য কোনো মালিকে মাল কেনার সময় যায় কিনা আমি জানি না। হাতে গোনা 100টা ফ্যাক্টরির মধ্যে সর্বোচ্চ 5-10টা ফ্যাক্টরির মালিক বোধহয় মাল কেনার সময় যায়। আর আমি যেভাবে যাই, এভাবে সারা বাংলাদেশে এখনও কোনো গার্মেন্টস মালিকের জন্ম নেয় নাই এরকম পরিশ্রম করে, যে আমি সুতা কেনার সময় আমি নিজে যাব, একটা অ্যাক্সেসরিজ বানাইতে হবে সেটার জন্য আমি যাব, এই অ্যাক্সেসরিজটার ডিজাইনটা কী হবে সেটাও কাস্টমারকে আমি তৈরি করে দিব, এরপর এই সুতার ঘনত্ব ঠিক হচ্ছে কিনা সেটা দেখায় দিব, এরপর পাইপিংটা মোটা কতটুকুন হবে সেটাও দেখায় দিব, এরপর বায়ার বললো যে ভাই আমার এটা 1.5 ইঞ্চি দরকার, আমি স্টাইলটা দেখে বলে দিলাম না 1.5 ইঞ্চি না, এটা 1 ইঞ্চি করে দেন অথবা 1/2 ইঞ্চি করে দেন, ওইটাও আমাকে মাথা ব্যথা কাটাইতে হবে, এরপর মালটা পলি হচ্ছে সেটাও আমাকে দেখতে হবে। তা আমি যত জায়গায় ব্রেন খাটাই আর শ্রম খাটাই, কুত্তার থেকে খারাপ অবস্থা করে, কারণ এটা আমি দায়িত্ববোধ মনে করি। বাংলাদেশে গত 50 বছরে কোনো গার্মেন্টসের মালিক এত পরিশ্রম করছে কিনা আমি জানি না। আর এইটুকুনি যদি পরিশ্রম করতো তাহলে তার বিক্রয়ের মূল্য কত হইতো সেটাও দেখার বিষয়। কারণ এই কাপড়টা কথার কথা আপনি একটা ফ্যাক্টরিকে বললেন 200 টাকা বাজেট, তো ফ্যাক্টরি যেভাবে হোক এটা পারফরমেন্স করে হোক আর যেভাবে হোক এই সুতা কিনবে একদম বাংলা সুতা, তারপরে ফেব্রিক্সটা কিনবে একটা রিজেক্ট ফেব্রিক্স কিনে এই বডিটা বানায় বাংলা একটা 12 টাকার একটা রং করে দিয়ে, একদম আপনি যে কালারে চাইছেন না ওই কালারে সব কিছু দিয়ে আপনাকে বলে ভাই দেখেন নিটিং ডাইং করে রিব ম্যাচিং ট্যাচিং করে কত কিছু করে দিছি। বেসিক্যালি আমি যে ফেব্রিক্সটা কিনছি 450 টাকা করে, 680 টাকা করে, ওইটা স্টকলারে কিনছে 270 টাকা করে, কিনে মালটা বানাইছে, ওর খরচ পড়ছে মালটা বানাইতে 105 টাকা। আর আমি তো কোথাও একটা জিনিসেও কোনো হাতই দেওয়ার সুযোগ দেয়নি, সব ফ্রেশ ইনটেক করে করছি। আমি 260 টাকায় মাল বানাই, আমার 10 টাকা থাকতেছে না,
আর ও বডি বানায় ফেলছে কিছু 110 টাকায়। এরপর এটাকে বাংলা রঙের মধ্যে ঢুকাই দিয়ে 10 টাকা 15 টাকার রং করলে আপনি ঠিক যে রং চাইছেন সেই রং দিয়ে বলছে স্যার দেখেন আপনার জন্য নিটিং লাইন করে দিয়েছি। উল্টা যদি সে খানস গ্লোবালের ভিডিও দেখে থাকে তাহলে বলে যে ভাই ওই খানস গ্লোবাল চিটারের বাচ্চা দেখছেন জুবায়েদ ভাই, ও 270 টাকায় টি শার্টের রেট নিছে, আরে ভাই এ তো 260 টাকা 160 টাকা করে আমি পারি, আমার হাজার হাজার পিসের কাজ দেন। এবার আপনারও মনটা ভালো হয়ে গেল যে আপনি যে কালার চাইছিলেন সেই কালারও পাইছেন। আবার ও যখন এই বাংলা ওয়াশটা করছে তখন এই কাপড়টা টেম্পার হারায় সফট হয়ে গেছে। তো সফটটাকে ফার্স্ট টাইম যখন আয়রন করে দেওয়া হয় আপনি ধরে বললে উফ কাপড় তো বানা দিচ্ছে সেরকম হ্যান্ড ফিল। কিন্তু বাস্তবটা কি জানেন, বাস্তবটা হচ্ছে আপনি 2 বার আপনার কাস্টমার ব্যবহার করুক, এরপর আপনার কাস্টমার আপনাকে স্যান্ডেল দিয়ে কতভাবে পিটাইতে আসে, অথবা মনে মনে আপনার বাপ মা তুলে কাটা গালাগাল দেয়, আর আপনার ব্র্যান্ড আপনার পাশার মধ্যে ভরে দিবে, তখন ডাকলেও আসবে না। তো দেখেন এইগুলো হচ্ছে অ্যাকচুয়ালি পার্থক্য। যত কম দামে যাবেন তত সেটার মধ্যে ঘাপলাবাজি হবে, এটাই স্বাভাবিক। মার্কেটের যে দাম, কথা এখন পোলাও চালের দাম যদি 140 টাকা করে যদি কেজি হয়, আর কোথাও যদি আপনি খোলা বাজারেও বলেন সেটা যদি 60 টাকায় পান, তা 140 টাকার মাল আপনি 60 টাকায় পাচ্ছেন, বুঝতে হবে ওটা কেমন, কোন জাতের পোলাও চাল, কোন জাতের পোলাও চাল। এখন বাংলাদেশে মিনিকাট চাল খেয়ে মানুষ বড়লোকি ভাব প্রকাশ করা মানুষের কিন্তু অভাব নাই। বছরের পর বছর মিনিকাট খায় এবং কি হচ্ছে আপনার ওই গেস্ট আসলে উচ্চারণ করে এই মিনিকাট চালের ভাতটা দাও তো। এখন মিনিকেট উচ্চারণ করে, অ্যাকচুয়ালি হচ্ছে মিনি কাট, মানে মিনি মানে কি ছোট, ছোট করে কাট করা, কাটা। অর্থাৎ বাংলাদেশে যত থার্ড ক্লাস চাল হয় সেই চালটা বড় মোটা সেটাকে কেটে কেটে ছোট বানায়, এটাকে বানানো হয় মিনি কাট। তাহলে কেউ যদি বলে যে আমি মিনি কাট চাল ছাড়া আমি ভাত খেতে পারি না, তা বুঝতে হবে ওর মতো স্টুপিড এই বাংলাদেশে আর নাই, যে ও বড় লোকের ধান্দায় সবচেয়ে খারাপ জিনিসটা গ্রহণ করে। তাহলে মিনিকাট চাল যে এত বছর ধরে খাচ্ছেন, এই যে কি খাচ্ছেন আর সেটা প্রেস্টিজ কি সেটা আপনারা বুঝেন না। যেমন দেখবেন বাংলাদেশে ইয়াং কিছু জেনারেশন আছে, স্পেশালি এটা কি যখন চাকরি বাকরি করে একটু এক্সিকিউটিভ অথবা সিনিয়র এক্সিকিউটিভ হয় তখন এটার মধ্যে একটা এরকম একটা ভাবসাব চলে আসে। কেমন, ওই জামা প্যান্ট ইং করে পরছে, প্যান্ট শার্ট টাই পরছে, এই সামনে একটা ওই গাড়ির চাবি ঝুলায় রাখছে, গাড়ির চাবি কি হচ্ছে তার একটা গাড়ি আছে, অ্যাকচুয়ালি তার কোনো গাড়ি টাড়ি কিছুই নাই, একটা চাবি একদম নতুন একটা চাবি ব্যাটারি ট্যাটারি দিয়ে ওরকম ঝুলায় রাখছে যে ভাই আমি একটা গাড়ির মালিক। বেসিক্যালি তাদের গাড়ি টাড়ি কিছুই নাই, ব্যাংকের মধ্যে ঢুকে এরকম একটা চাবি ঝুলানো থাকে, মনে হয় যে কি যেন কি কোম্পানি এমডি সাহেব আসছেন। বেসিক্যালি ওই অফিসের থেকে বের হয়ে লাস্ট হয় সিএনজিতে উঠবে না রিক্সা উঠবে। এখন কোশ্চেনটা হলো, একজন ধনী ব্যক্তি সে যখন কোনো একটা তাড়াহুড়োর কারণে এবং সে ভুলে যায়, সে এত বেশি বিজি, এত বড় বিজনেসম্যান, সে দেখা যায় ভুলে যায়, তো যার কারণে তার চাবিটা একটু সামনে পড়ে সে ঝুলায় রাখছে। কিন্তু এটাই হয়ে গেছে স্টাইল, বড় লোকরা এইভাবে চাবি ঝুলায় রাখছে। দেখেন বড় লোক হচ্ছে ভুলে যায় বলে চাবিটা ঝুলাইছে এই প্যান্টের সামনে নিচে, আর যারা ফকিন্নি এবং শো অফ পছন্দ করে এবং ভিতরটা ফাঁকা, তারা হচ্ছে একটা মার্কেটের থেকে চাবির দোকানের থেকে একটা চাবি কিনছে, কিনছে 500 টাকা 1000 টাকা, তাও ওখানে কিনছে দামাদামি করে, পারলে 200 টাকায় কিনছে, ফাপড়বাজি করে কিনে প্যান্টের সামনে ঝুলায় রাখছে। কেছে আমার একটা গাড়ি আছে, গাড়ির তো গওর নাই, আর ওই লোকটা যে চাবিটা ঝুলাইছিল সে ভুলে যায় বলে ওখানে ঝুলাইছিল, আর আপনি চাবিটা ওইখানে ঝুলায় আপনার কি প্রমাণ করলেন? ওই যে বস্তির মহিলাদের যেমন শাড়ির আঁচলে চাবি বাঁধা থাকে সেটাই আপনি বুঝাইলেন। বস্তির যারা কাজের বুয়া বিভিন্ন বাসা বাড়িতে কাজ করতে চায়, ওর ওই 3 পিস যেটা পরা থাকে ওই জামাটা উঁচু করে দেখবেন ওর কোমরে কত জায়গায় চাবি দড়ি মড়ি দিয়ে বাঁধা থাকে দেখবেন। তা আপনার অবস্থা তো আপনি সেটাই করলেন, এবং আপনি যে রিয়েল একটা বস্তি কোয়ালিটি ওই চাবিটার ঝুলায় আপনি নিজেকে বস্তি প্রমাণ করলেন, দরকার ছিল না তো। তো আমরা এই যে অপ্রয়োজনীয় শো অফ, অপ্রয়োজনীয় স্টাইল, অপ্রয়োজনীয় যেগুলো করি, কিন্তু যারা বিবেকবান এবং সেন্সালা ব্যক্তি হয়তো বা আপনাকে ছোট করে না, অপমান করে না,
যে চিন্তা করে গরিব মানুষ একটু শখ করছে, একটা চাবি ঝুলাইছে, ঠিক আছে বুঝছি, কিন্তু ওখান থেকে কিন্তু আপনি আপনাকে নিজেকে আরো হালকা করে তুললেন। তো এই যে অপ্রয়োজনীয় শো অফ, অপ্রয়োজনীয় আপনার যে নিজেকে অনেক কিছু জাহির করা, এটা ঠিক না, এগুলো করবেন না আপনারা, এগুলো খুব বাজে জিনিস, এগুলো আপনাকে আরো হাস্যকর করে তোলে, আপনার ব্যক্তিত্বকে আরো নষ্ট করে তোলে। তাই এই যে আপনাদের যে অসুস্থ যে মানসিকতাগুলো, আমরা শিক্ষিত হচ্ছি কিন্তু সুশিক্ষিত হচ্ছি না, বিবেকবান হচ্ছি না, আর এটা হচ্ছে আমাদের জাতিকে বারবার ধ্বংস করতেছে। দেখেন আমি কিন্তু ভিডিওতে অথবা আমার সামনে যারা আসেন অনেক কথাবার্তা বলি না, এক একটা ভিডিও মাঝে মধ্যে ঘন্টাও ছাড়ায় যায়, কিন্তু এই পর্যন্ত রাজনীতি বলেন, তারপরে সমাজের অবস্থা বলেন, গুপ্ত অবস্থা বলেন, ব্যাপ্ত অবস্থা বলেন, যেগুলো যা নিয়ে বলি না কেন, একটার পর কিন্তু একটা খেটেই যাচ্ছে। একদম রাজনীতি থেকে শুরু করে কোনোটা কিন্তু এখনো পর্যন্ত আপনারা বলতে পারেন নাই যে জুবায়েদ ভাই এই কথাটা বলছিলেন, এই কথাটা খাটলো না। খালি আপনারা দেখতেছেন, হয়তো বা ব্যবসা করি তো এই জন্য একদম ডাইরেক্ট কথাবার্তা বলতে পারি না, কিন্তু যেগুলো বলতেছি সেগুলো কিন্তু খাটে, সেগুলো খাটে। তো রাজনীতি নিয়ে যদি ব্লগ করতাম, তো অন্তত 10টা ব্লগ যদি করতাম, বাংলাদেশে যেটা মায়ের পেটের থেকে পড়ছে না, ওইটাও এমন শিয়ানা হয়ে যাইতো, অন্তত রাজনীতিবিদরা এই সাধারণ মানুষে ওই ভাইরাল হুজুক করে রাস্তায় নামায় তাদের ফয়দা লুটে আপনার ওই নায়িকাদের নিয়ে শুয়ে থাকতে পারতো না। জুবায়েদ ভাই যদি 5টা অথবা 10টা ভিডিও রাজনীতি নিয়ে যদি করতো আর দেশপ্রেম নিয়ে করতো, তা বাংলাদেশে কোনো নেতা, কেন নেতার বাপও জন্মায় নাই, যে সাধারণ মানুষকে, স্টুডেন্টদের অথবা কি হয়েছে গ্রামের অশিক্ষিত মানুষকেও যদি জুবায়েদ ভাইয়ের ভিডিও দেখে থাকে মন দিয়ে ফার্স্ট টু লাস্ট, তাকে অন্তত রাজনৈতিক ফায়দার কারণে তাকে ব্যবহার করে তাকে ওই সৈন্য হিসাবে অথবা গেরিলা হিসাবে খাটানো যাবে, এই সুযোগ থাকতো না। কিন্তু আমি যেহেতু রাজনীতি করি না অথবা রাজনীতি জিনিসটাকে পছন্দ ব্যক্তিগতভাবে করি না, একদম প্রচণ্ড অপছন্দ করি, কারণ এটা আমাদের বাপ চাচাদের রক্তের মধ্যে অনেক বেশি, মামা চাচা খালাদের রক্তের মধ্যে অনেক বেশি, তো ছোটবেলা থেকে এটার পরে বেশি থাকার কারণেই হয়তো বা আমাদের দুই ভাই বোনের মধ্যে অনেক বেশি এটার প্রতি বিরক্তি চলে আসছে, যার কারণে আমরা রাজনীতিটাকে পছন্দ করি না, তো অথবা এটাতে আমরা সক্রিয় না। হ্যাঁ, তো বিষয়টা কি দেখেন, যে আপনাকে কিন্তু আগে সঠিকটা আগে বুঝতে হবে, বুঝে তারপরে কাজ করতে হবে। আপনি যখন ব্র্যান্ড নিয়ে কাজ করতে চান, আপনাদের মধ্যে সব থেকে বড় প্রবলেম হয় কি জানেন, যেমন ইয়াং জেনারেশান, স্টুডেন্ট, ইয়াং জেনারেশান অথবা নতুন চাকরি বাকরি করেন, একটু ব্যবসা বাণিজ্য করতে চান, তো আপনারা গবেষণা করতে 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 এমন একটা লেভেলে চলে যান যেটা বাস্তবতা থেকে অনেক দূরে। যেমন আপনি একটা টি শার্ট বানাবেন, এই টি শার্টের স্টাইল সব থেকে লেটেস্ট কোনটা খুঁজতে খুঁজতে আকাশে চলে যান, সব থেকে আনকমন ফেব্রিক্স কোনটা, সব থেকে লাক্সারি কোনটা, সব কিছু খুঁজে টুজে লাস্টে মাল বানাবেন 20 পিস অথবা 200 পিস। তাহলে আপনি যে স্বপ্নগুলো দেখলেন, এই স্বপ্নগুলো দেখে আপনার আকাঙ্ক্ষা অথবা মানসিকতা এমন একটা চরম পর্যায়ে নিয়ে গেলেন যেখানে বাস্তবতা থেকে অনেক দূরে। অর্থাৎ প্রথমে আমি ওই রাস্তাঘাটে নাচে একটা মেয়েকে দেখলাম, পছন্দ হইলো, এরপরে একটা মডেলকে দেখলাম আরেকটু পছন্দ হইলো, এরপরে একটা নায়িকাকে দেখলাম আরেকটু পছন্দ হইলো, এরপরে ইন্ডিয়ান নায়িকারে দেখলাম আরেকটু পছন্দ হইলো, তাহলে এরই বোধহয় বিয়ে করলে ভালো হবে। লাস্টে দেখতে দেখতে প্রিন্সেস ডায়নারে যেই দেখছি আর কিছু ভাল লাগে না, অথবা অ্যাঞ্জেলিনা জোলিরে যখন দেখছি আর কিচ্ছু ভাল লাগে না। বাস্তবে কিন্তু আমার ব্রেনটা কিন্তু অ্যাঞ্জেলিনা জোলি পর্যন্ত চলে গেছে। এরপরে যখন বাস্তবে যখন যাচ্ছি তখন আমি কারোর সাথে ম্যাচিং হচ্ছে না, আমি অথবা আমার মন সেখানে সন্তুষ্ট না, কারণ ওইটা তো আমার নিজের গায়ের দিকে একবার তাকাচ্ছি না যে আমার কি ক্যাপাসিটি আছে, আমি কি অ্যাঞ্জেলিনা জোলিকে পাওয়ার যোগ্য কিনা অথবা সেটার জন্য আমি ক্যাপাবল কিনা। তো আপনারা যখন ব্যবসা শুরু করতে নামেন, আপনারা গবেষণা করতে করতে আপনাদের মন এত উপরে চলে যায়, ডিজাইন, ফ্যাশন, ফেব্রিক্স, অমুক তমুক, লাস্টে যে আপনার ব্যবসা করতে পারেনি না। আবার ওই মাল যদি কেউ একটু জোড়াতালি দিয়ে আপনাকে বানায় দিতে চায়, তা আপনার ব্রেন তো হয়ে যায় রোবটের মতো আর স্বর্গের মতো। তখন একটা সুতো যদি ডানে বামে যায়, তখন আপনার কাছে মনে হয় যে ভাই এটা কি মাল বানিয়েছেন, এটা তো ব্যবসা হবে না, এ মাল তো বেচতে পারবো না, হ্যান হবে না, ত্যান হবে না, কত তাল।
অর্থাৎ আপনারা কিন্তু ব্যবসা থেকে বের হয়ে যেয়ে আপনারা ইমোশনাল একটা জগতে চলে যান। আর ইমোশনাল ব্যক্তি কবিতা লেখা ছাড়া জীবনে আর কিছুই করতে পারবে না। কবিতা লেখা আর নারীবাজি করা ছাড়া ইমোশনাল ব্যক্তিকে দিয়ে পৃথিবীতে আর কিচ্ছু করতে পারবেন না। যারা ব্যবসায়ী তারা এত চিন্তা করে না, তারা এত খুঁতখুতানি করে না, তারা সবার আগে চিন্তা করে মার্কেট কোনটা সব থেকে বেশি চাচ্ছে, তাহলে ওই মালটাই দ্রুত ওর কাছাকাছি হলেই হবে, আর কত বাজেটে চাচ্ছে। অর্থাৎ মার্কেট একটা বাচ্চাদের হুডি প্যান্ট সহ ট্রাউজার সহ সেট আকারে চাচ্ছে, একটু কন্ট্রাস্ট হবে, একটু বুকের পরে একটা কার্টুন হবে। তাহলে বাংলাদেশে সবচেয়ে বেশি কার্টুন দেখে কোনটা? আগে দেখতো ডোরিমন, এখন দেখে মোটু পাগলু। তাহলে একটা কাজ করো, একটা হুডি বানাও আর একটা ট্রাউজার বানাও পাজামার মতো, আর সাথে একটা মোটু পাগলুর ভিডিও দিয়ে দুপদাপ করে কেসে 10,000 পিস মাল সারা বাংলাদেশে ছেড়ে দাও। এই লোকটাই অ্যাকচুয়ালি কিন্তু টাকা কামাই করবে এবং এই লোকটাই কিন্তু ব্যবসায়ী হবে। কারণ সে মার্কেট ডিমান্ড জানে, মার্কেট প্রাইস জানে। সে 1 লাখ টাকার মাল বানাচ্ছে, 2.5 লাখ টাকায় বিক্রি করে দিলে, এবং মাল তার বিক্রি করা লাগবে না, মানুষ ওই মাল নেওয়ার জন্য পাগল হয়ে যাবে। যার কারণে দেখবেন যে কোনো বায়ার সিম্পল একটা স্টাইল, যেমন H&M একদম সিম্পল, কোনো ডিজাইন নাই। যেমন বাটার জুতা যেমন অনেক বেশি ডিজাইন থাকে না, এরকম একটাই টি শার্ট বানাচ্ছে সিম্পল, শুধু ফেব্রিক্সের মানটা ভালো রাখছে, সেলাইয়ের মানটা ভালো রাখছে, কোটি কোটি পিস মাল বানায় সারা পৃথিবীতে ছড়া দিচ্ছে। ওয়ালমার্ট সেম কাজ করতেছে, যারা সেম কাজ করতেছে। আর আপনার ব্রেন যখন আপনি কাজ করতে যান তখন কাজের আগে আপনার ব্রেন যারা হয়ে যায়। তো আপনাকে দিয়ে তো ব্যবসা হবে না। তাহলে আপনাদের কাকে কাকে দিয়ে ব্যবসা হবে না সেটা সঠিক উত্তর আপনাদের আমি এই মুহূর্তে জানাই দিলাম। কারণ জনপতি বলি যে ভাই আপনাকে দিয়ে কিন্তু জীবনে কোনোদিন ব্যবসা হবে না, তাহলে হয়তো আপনি আমার পরে রাগ করতে পারেন, ভুল বুঝতে পারেন, অথবা চিন্তা করতে পারেন হ্যাঁ বিশাল বড় জ্ঞানী হয়েছে, আমারে বলে আমি ব্যবসায়ী হতে পারবো না। হ্যাঁ, উনি কি বালের ব্যবসায়ী? 2টা গাঁ লাগলেও মনে মনে দিলেন। হ্যাঁ, ওনার কয়টা বাড়ি গাড়ি আছে? মানে ভালোটা না শিখে আপনারা উল্টে এরকম বাজে একটা রিয়াক্ট করলেন মনে মনে, হয়তো বা ভদ্রতার খাতিরে সামনে পরে বললেন না। কিন্তু বাস্তবে আমি যেটা বলে দিলাম না, এটা কোরআন শরীফের 23 পাতায় যে বাম সাইডে দেখবেন সূরা ইয়াসিন আছে, ওইখানে একটা কাগজের মধ্যে লিখবেন জোবায়েদ ভাই বলছে আমি জীবনে কোনোদিন ব্যবসায়ী হতে পারবো না, কারণ আমি সেটা খুঁতখুঁতা নিয়ে একটা ইমোশনাল একটা ডেমনা বুঝেন, মানে ঢং বেশি যার, আমি একটা ডেমনা, এটা জোবায়েদ ভাই বলছে, এটা বলে ওর মধ্যে লিখে রেখে দিবেন। আর জীবনে যদি কোনোদিন হইতে পারেন সেদিন বলবেন জোবায়েদ ভাই ওই নাকে খদ দিতে দিতে আপনার ওই পর্যন্ত বাসায় চলে আসবে। এর থেকে তার কঠিনভাবে কথা বলার কিছু নাই, আছে বলে দিলাম আপনাকে। তাহলে দেশে বলেন বিদেশে বলেন, আপনারা তখনই ব্যবসায়ী হতে পারবেন না যখন কিনা মার্কেট কি চায়, কত দামে চায়, কিভাবে চায়, কোনটাতে সন্তুষ্ট, কোনটা মার্কেটের চাহিদা বেশি, সেটা চিন্তা না করে আপনি আপনার একটা স্বপ্নের রাজ্যে বসবাস করেন, কল্পনার রাজ্যে বসবাস করেন, এবং আপনি চিন্তা করেন যে আপনি যে কালারটা চুজ করছেন ওইটা হলেই বোধহয় আপনার মালটা বিক্রি হবে। আরে ভাই, ওই যে কোনাবাড়িতে বললাম না যে ডিজেল ইঞ্জিন দিয়ে 5টা মেশিন দিয়ে মাল বানায়, 10 টাকা করে প্যান্ট বানাচ্ছে, ওই প্যান্টেরও রিজেক্ট যে বডিটা সেটা 60 টাকা দিয়ে টোকাই করে এনে এই খিলক্ষেতে মনে করেন ভ্যানে পরে বিক্রি করছে, অথবা ফার্ম গেটে অথবা গুলিস্তানে বেচে সংসার চালাচ্ছে, আবার ছেলেকে ঢাকা ইউনিভার্সিটিতে পড়াচ্ছে, ঢাকা কলেজে পড়াচ্ছে। তো ওই লোক যদি ওরকম জিরো কোয়ালিটির যেটা মাল 10 টাকায় প্যান্ট বানাচ্ছে, সেই প্যান্টেরও 60 টাকারটা এনে 30 টাকায় সন্ধ্যার সময় যে একটা নীল রঙের আলো দিয়ে ভ্যানে পরে বেঁচে যদি তার সংসার চালাতে পারে, ছেলেকে ঢাকা কলেজে পড়াইতে পারে, ঢাকা ইউনিভার্সিটিতে পড়াইতে পারে, আর তার মাল যদি বিক্রি হয়, তো আপনার এই মালের এই রং কেন একটু ডিপ, কেন একটু লাইট? ভাইয়া এটা তো আমার চলবেই না। আপনার আসলে আপনাকে দিয়ে জীবনে কোনোদিন ব্যবসা হবেই না। আমি বলে দিচ্ছি, আমার নাম দিয়ে কোরআনের মধ্যে পারলে লিখে রেখে দেন, অথবা গীতার মধ্যে লিখে রেখে দেন যে জোবায়েদ ভাই একদম কসম কেটে বলে দিচ্ছে যে আপনাকে দিয়ে ব্যবসা আপনার জন্য না। দেখেন, ডিজাইন করলে, স্টাইল করলে কত কিছু করা যায়, কিন্তু এত কিছু তো দরকার নাই। যেমন কথার কথা, আপনি 500 পিস বক্সার বানাবেন। এখন এই বক্সার যদি আপনাকে চিন্তা করতে দেওয়া হয়, এই যে ইমোশনাল মানুষগুলো কি করবে, কয়েকটা উদাহরণ দেখাই। এটা হচ্ছে সলিড, এটা হচ্ছে বক্সারের সলিড ফিতা, যেটা বাংলাদেশে পলিস্টার আকারে সবসময় পাওয়া যায়। এটা কিন্তু খুব নমনীয়, খুব স্কিনের জন্য খুব ভালো, এরকম কিছু না, কিন্তু এটা দিয়ে মাল হতে থাকে।
এরপরে স্টক লটে এরকম অরিজিনালের কিছু রিজেক্ট অথবা স্টক লটে সারপ্লাস এরকম কিছু আপনার ইলাস্টিক পাওয়া যায়, যেটা দিয়ে মানুষ কপি মাল বানায় বিক্রি করে ছাড়তেছে। এরপরে আরেকটু আনকমন যদি চান, তখন এরকম আরেকটু আনকমন চওড়া মোটা ভিতরে পলিস্টার অনেক ডিজাইন পাওয়া যায়। তারপরে এগুলো স্টক লটে পাওয়া যায়। তারপরে এটা তো দেখালাম। তারপরে এরকম বিভিন্ন স্টাইলের পাওয়া যাচ্ছে, হ্যাঁ, মার্কেটে কিন্তু পাওয়া যায় স্টক লট আকারে, কিন্তু সবগুলো যে সবসময় পাওয়া যায় এমন কোনো কথা নেই। তাহলে দেখেন কত সুন্দর সুন্দর জিনিস আপনার স্টক লটেও পাওয়া যাচ্ছে, আবার দেশের মধ্যে তারা তৈরি করেও আপনার বিক্রি করতেছে। এখন কোশ্চেনটা হলো, এই যে লেয়ারটা, এই লেয়ারের ভিতরের পাশে বৈশিষ্ট্যটা কি, বাইরের পাশে বৈশিষ্ট্যটা কি, এবং এটার লেখাটা কতটা স্মুথ এবং কতটা শার্প, অর্থাৎ এই যে জ্যাকার্ডের কাজটা করা, এই জ্যাকার্ড মেশিনে যে কাজগুলো করে, এটা কতটা আর্টিস্টিক, কতটা সুন্দর, কতটা কোয়ালিফাইড। তো এখন কোশ্চেন হলো, এগুলো আপনি যখন দেখলেন, এগুলো যখন আপনি দেখতেছেন, বিভিন্নটা ধরতেছেন, এরপরে যে আপনার মনের মধ্যে একটা দাগ তৈরি হচ্ছে, তাহলে আমি আমার নিজের ব্র্যান্ডে একটা বক্সার অথবা একটা আন্ডারওয়্যার বানাবো। আচ্ছা বানান, সমস্যা নেই তো। এবার আপনি চিন্তা করতে করতে এমন এক ডিজাইন বের করলেন যেটা আসলে ছেলেরাই পরে না, বাচ্চারা পরে, অথবা হাফ লেডিসরা পরে, অথবা হিজড়ারা পরে, অথবা ওই গ্রিসে যারা ওই যে সেক্স ওয়ার্কার তারা ওই যে ক্লাবের মধ্যে যেসব পরে নাচানাচি করে, ইউনিসেক্স অথবা এই টাইপের, এটা একটা ডিজাইন বের করলেন। আচ্ছা বুঝলাম, হলো। এরপরে যে আপনি চিন্তা করলেন, ভাই তাহলে আমার ইলাস্টিকে আমার নিজের ব্র্যান্ড দাঁড় করাতে হবে। তো এই ইলাস্টিকটা যারা হাইয়েস্ট কোয়ালিটি কোম্পানি, তারাও এটা মাল বানানোর পরে সেটা স্টক লট হয়ে যাচ্ছে, এবং তারা লক্ষ লক্ষ গজের মাল বানাচ্ছে, তার নিচে তারা অর্ডার করে না। এখন এটা যখন আপনার নিজস্ব ব্র্যান্ডে যখন লিখতে যাবেন, তখন বাংলাদেশের যারা লোকাল কারখানা থার্ড ক্লাস কাজ করে, তারাও মিনিমাম 10,000 গজের নিচে এই কাজটা করবে না। 10,000 গজ মানে 10,000 বডি। এখন আপনার অর্ডারই আছে 500 পিস, তাহলে এটা কি আমি আপনাকে কোনোভাবে বানায় দিতে পারবো? তাহলে আপনি যে এত গবেষণা করলেন, এত চিন্তা করলেন, এটা স্মুথ, স্কিন অমুক, তারপরে অর্গানিক, তারপরে ববলিন আসবে কিনা, তারপরে এর সাথে আবার ওই যে আপনার সিলিকন দেওয়া আছে কিনা, কারণ এটা অনেকে সিলিকন দেয় যাতে শার্টটা ইন করলে এই সিলিকনের সাথে বেঁধে যে শার্টের ভাঁজগুলো উপরের দিকে উঠে না যায়, হ্যাঁ। তো এই যে এত কিছু কালার কম্বিনেশন, কত কিছু গোড়ার ডিম টোড়ার ডিম ডিসিশন নিয়ে এরপরে লাস্টে আপনার বাজেট কি এসে মাত্র 10,000 টাকা। তাহলে এটা কি করলেন আপনি? যেহেতু আপনার ব্রেনের মধ্যে এরকম একটা হাই কোয়ালিটি আপনার ব্রেনের মধ্যে ঢুকে গেছে, একটা হাই কোয়ালিটি আপনার ব্রেনের মধ্যে ঢুকে গেছে, এই মালটা বানাইতে, খালি ইলাস্টিকটা বানাইতে মিনিমাম আপনাকে 10 লাখ টাকা নিয়ে সবার আগে নামা লাগবে। এরপর মাল বানাবেন, এরপর প্রোডাকশন করবেন, তারপরে এটাকে জোড়া লাগাবেন, তারপরে আপনার ব্র্যান্ড আকারে বেরোবে, অর্থাৎ আপনার 20 লাখ টাকার মামলা। আর আপনি কথা ব্যবসায় নামবেননি মাত্র 20,000 টাকা নিয়ে। তাহলে এখন ব্রেনের মধ্যে যেহেতু এটা ঢুকে গেছে, আর এবার ওই 20,000 টাকায় আপনি একটা বাংলা কেসে একটা বাংলা ইলাস্টিক দিয়ে, কি বলে যে আমাদের দেশে রাস্তাঘাটে সব জায়গায় যেটা পাওয়া যায়, এরকম একটা বাংলা একটা সলিড একটা এই পলিস্টারের একটা এই ইলাস্টিক দিয়ে যদি আপনাকে মাল বানায় দিই, এটা আপনার ব্রেনে আর এটা নিতে পারবে? আপনার ব্রেন তো এটার কোনোভাবে এটা অ্যাকসেপ্ট করতে পারবে না যে আমি এরকম একটা জ্যাকার্ডের একটা কোয়ালিটি দেখলাম, আর সেখানে আমার মাল বানানো হচ্ছে এরকম একটা বাংলা দিয়ে, আমার এই মালটা বানানো হচ্ছে এরকম একটা বাংলা দিয়ে। এটা কি আপনি নিতে পারবেন আপনার ব্রেনে? আপনি নিতে পারবেন না। তো যখন নিতে পারবেন না, তখন কি হয়েছে? তখন হয় এটা ফ্যাক্টরির দোষ, নয় কি হয়েছে এটা অমুকের দোষ, নয় কি হয়েছে এটা কোয়ালিটি ভালো দেয় নেই, নয় সাপ্লায়ার ভালো না, নয় অমুক চিটার, নয় অমুক বাটপার, নয় হ্যান ত্যান। মানে আপনার তখন লেকচারের অভাব নাই, কিন্তু আপনি একবারও তাকায় দেখেন না আপনি কি পাওয়ার যোগ্য। আর এইটার কারণেই শুধুমাত্র বাংলাদেশে কখনো আপনারা যারা নতুন উদ্যোক্তা এবং অতিরিক্ত ক্রিটিক্যাল চিন্তা করতে করতে অনেক ক্রিটিক্যাল হয়ে যায়, আপনারা জীবনে কোনোদিন ব্যবসায়ীতে পরিণত হতে পারবেন না। এর একটা মাল যখন আপনি দেখবেন, আর এটা আপনার মনের মধ্যে যখন স্বপ্নে এঁকে ফেলবেন, আর যখন আপনার ক্যাপাসিটি বলবে যে আপনি এইটা লাগানোরও যোগ্য না, তখন আপনি ব্যবসাটা করবেন কীভাবে বলেন আমাকে? আমি কিন্তু আপনাকে অভিশাপ দিচ্ছি না, ইনসার্ট করতে চাচ্ছি না, কষ্ট দিতে চাচ্ছি না, আমি শুধুমাত্র আপনাকে বাস্তবতাটা ধরায় দিচ্ছি। তাহলে আপনি একটা ভালো মানের একটা বক্সার যদি তৈরি করতে চান, সবার আগে দেখবেন সেটা ইলাস্টিসিটি কতটুকুন,
এরপর ছেলেদের বক্সারের সামনে যে আপনার পার্ট যেটুকুন ফুলে থাকা দরকার 2 ভাগের নিচের অংশে সেটা আছে কিনা। এরপর ছেলেদের হিপটা যদি চওড়া, তো এখানে একটু ডিস্কো ক্যাটাগরি, ওটা কিন্তু আবার লেডিস না, বেশি হয়ে গেলে লেডিস হয়ে যাবে, হালকা একটা কার্ভ আছে কিনা। এরপর অনেকে থাই মোটা, এটার জন্য এই সাইজ অনুযায়ী এটা পারফেক্ট আছে কিনা। তো দিস ইজ দ্য বেস্ট ওয়ান, এটা বেস্ট একটা বক্সার। তারপরে এরপরে আপনি কেস আপনি ল্যাকড়া ফেব্রিক্স দিতে চাচ্ছেন, খুব ভালো মানের ল্যাকড়া ফেব্রিক্স। এই ল্যাকড়া ফেব্রিক্স দিয়ে যদি আপনি বক্সার যদি করতে চান, তাহলে এটা বোথ সাইড আপনার স্প্যান্ডেক্স, এবং দেখেন কত ভালো মানের আপনার ল্যাকড়া, 90% আপনার কটন এবং 10% স্প্যান্ডেক্স। তা এই কাপড়টা দিয়ে এই মালটা বানালে যদি কোনো পুরুষ মানুষ বলে যে এটা পরে আমি শান্তি পাই নাই, তাহলে হয় সে মিথ্যাবাদী, নয় সে শান্তি অথবা সুখ কী জিনিস সেটাই সে জানে না। আর এই কাপড়টা যত লাস্টিং করবে আর কোনো কাপড় এত লাস্টিং করবে না। এখন অনেকে আছেন, যে কিছুদিন আগে একটা স্যাম্পল করে দিলাম আপনার, এরকম পিপি জার্সি দিয়ে, জার্সি ফেব্রিক্স দিয়ে শীতের সময় আপনার বক্সার বানাইতে চায়, তো জার্সি ফেব্রিক্সের একদম বাংলা যে কোয়ালিটিটা সেটা নিয়ে আসছে। আর আমি কি করলাম, জার্সির যে এক্সপোর্ট, এই এক্সপোর্টটা দিয়ে বোথ সাইড স্প্যান্ডেক্স দিয়ে মালটা তৈরি করে দিলাম, বোথ সাইড স্প্যান্ডেক্স এবং জার্সির যেটা সফট, যেটা স্কিনে টাচ লাগলে, কারণ আন্ডারওয়্যারটা আপনি যেখানে পরেন অথবা একটা ব্রা মানুষ, একটা মহিলা যেখানে পরে, একটা পেন্টি যেখানে পরে, জায়গাগুলো খুব সফিস্টিকেটেড এবং ওই জায়গাগুলো চলাফেরা প্রচুর টানা হ্যাঁচটা পড়ে। তো এখানে যদি ওই বাংলা পলিস্টার দিয়ে যদি আপনি করেন, কমের বডি দাঁড় করাতে পারবেন, কিন্তু ওর তো সাল চামড়া রানথান কিছুই থাকবে না, কদিন পর স্কিন ডিজিজ হয়ে যাবে। তাহলে যদি এমন হয় যে আপনি এটাকেই ফ্যাশন, উইন্টার ফ্যাশন অথবা কিছু একটা বলে চিন্তা করছেন, তাহলেও কিন্তু আপনাকে অন্তত এই ফেব্রিক্সটার মধ্যে এরকম একটা লেভেলের ফেব্রিক্স আপনাকে দিতে হবে, যে ফেব্রিক্সটা একদম স্মুথ তুলতুলে, দেখতে অনেকটা ভিসকস ফ্লেভার দিবে। ভিসকসের কাপড়গুলো যেমন এরকম তেলতেলে থলথলে করে এবং আপনার স্কিনের সাথে আপনার মোমের মতো এবং পিচ্ছিল হয়ে থাকে, ধারদার বাঁধে না, আপনাকে ওই ট্রিটমেন্ট করা, সাইড ইফেক্ট দেওয়া ওরকম আপনার ফেব্রিক্সটা চুজ করতে হবে। তা সেটা যখন চুজ করবেন তখন তার দাম কমার কোনো সুযোগ নাই। কিন্তু আজকে আমি এটা যদি তৈরি করে দিয়ে যদি ছাড়ি আর এটা যদি হিট করে, 2 দিন পরেই দেখবেন রাস্তাঘাটে, কথার কথা আমার সেল প্রাইস হবে 700 টাকা 3 পিস বক্সার, আর সেখানে রাস্তাঘাটে দেখবেন 3 পিস বক্সার মাত্র 150 টাকা অথবা 200 টাকায় পাওয়া যাবে। কেমনে? কারণ আমি যে ফেব্রিক্স অথবা যে বিষয়গুলো দিচ্ছি, তারপরে যে ফিটিং, যেখানে যতটুকুন ফেব্রিক্স লাগে একদম পারফেক্টভাবে দিচ্ছি, ওখানে ফেব্রিক্সটা ওই ক্যাটাগরিতে থাকবে না, আরও কম থাকবে, আরও বাজে মানের ফেব্রিক্স থাকবে। তো এইগুলো দিয়ে বডি দাঁড় করা দিয়ে খালি ব্যবসাটা শুরু করে দিবে। ইভেন বর্তমানে দেখবেন আপনার আরও মজার একটা ঘটনা, এই যে এই ফেব্রিক্সটা আমরা যখন একটা বডি তৈরি করি তখন কি করি, আমরা এটাকে একদম ইনটেক ফেব্রিক্স দিয়ে, মানে ভালো ফেব্রিক্স দিয়ে প্রয়োজনে নিটিং ডাইং করে আমরা এই বক্সারটা তৈরি করে দিচ্ছি, যার কারণে আমরা 220 টাকার নিচে বক্সারের কোনো অর্ডার নিতে পারি না। কোনো নিজস্ব ব্র্যান্ডের যদি এক্সট্রাঅর্ডিনারি কোনো কাজ না থাকে, তাহলে আমাদের রেগুলার প্রাইস একদম ফিক্সড 220 টাকা করে বক্স। ওই যে সিকে, নাইক, এডিডাসটা যা বানায় নিতে চান, একদম ইনটেক ফেব্রিক্স এবং ভালো মানে প্রয়োজনীয় ফেব্রিক্স নিটিং ডাইং করে নিয়ে আসবো, এনে ব্র্যান্ডের মালকে ব্র্যান্ডের মালের মতো করে তৈরি করে দিব, টাকাটাও ওভাবে আমরা নিব। আর আপনি মিরপুরে যাবেন, বাংলাদেশে অনেক জায়গার অনেক ফ্যাক্টরিতে যাবেন, তারাও 220 টাকা নিচ্ছে। তারা কি করতেছে, তারা একটা হাফ ইনটেক ফেব্রিক, যেখানে আমাদের ফেব্রিক্স কেনা 680 টাকা অথবা 450 টাকা, নিটিং ডাইং করলে 680, এরপরে যদি আমরা মার্কেট অ্যাভেলেবেল স্টক লটের এ গ্রেডের মালটা যদি পাই সুপার ইনটেক, তাহলে হয়তো বা 450 টাকা করে কেনা। আর সেখানে ওনারা কি আছে 270 টাকায় হাফ ইনটেকের জোড়াতালি ফেব্রিক্স কিনে এনে কোনো মতে বডি দাঁড় করে আপনাকে ছেড়ে দিচ্ছে। আবার আরও একটা টেন্ডেন্সি আছে, যেমন এবার উইন্টারে আপনারা সব থেকে বেশি পাবেন, যারা মাল এক্সপোর্ট করবে সেখানে সবচেয়ে বেশি পাবেন যে কমের মধ্যে ভাই হুডি, ট্রাউজার, সুইফট শার্ট বানাবো। এখন ব্যবসায়ীরা কি করতেছে জানেন, ব্যবসায়ীরা এরকম সাদা অথবা গ্রে, ক্রিম কালারের ফেব্রিক্স কিনতেছে, হয় গ্রে কিনতেছে, নয় স্টক লটের মার্কেটে যে এই ফেব্রিক্সটা কিনতেছে। এখন স্টক লটে আপনি অর্ডার দিচ্ছেন, কথার কথা নিটিং ডাইংয়ের প্রাইস দিচ্ছেন। খুব গুরুত্বপূর্ণ একটা চুরি দেখেন, মানে
ব্যবসায় চুরির সবথেকে গুরুত্বপূর্ণ এবং সবচেয়ে পাওয়ারফুল চুরিটা আপনাকে শেখায় দিই গার্মেন্টস ব্যবসায়। কথার কথা, এই কাপড়টা আপনি 5,000 পিসের অর্ডার দিচ্ছেন, 2,000 পিসের অর্ডার দিচ্ছেন, এই কাপড়টা কালারটা হবে কি, কালারটা হবে এই কালার। এখন মার্কেটে যে গেছে সে সবার আগে স্টক লটের ফেব্রিক্স দেখতে, সে আপনাকে প্রাইস দিচ্ছে নিটিং ডাইংয়ের, অর্থাৎ ভাই $14 হলে একটা হুডি আর একটা ট্রাউজারের সেট বানায় দিব, ওকে ফাইন। এবার সে মার্কেটে যে এই ফেব্রিক্স খুঁজছে, কালার মেলে না, কোনো কিছু মেলে না, তখন সে কি করে জানেন, তখন সে এরকম সে এই হালকা লাইট কালার, ক্রিম কালার, সাদা কালার ফেব্রিক্স হয় গ্রে কিনে নিয়ে আসবে, নয় এরকম যদি পাই কিনে নিয়ে আসবে, এনে যে কোনো একটা ডাইং ফ্যাক্টরিতে ঢুকাই দিয়ে বলবে ভাই এই সেম কালারটা এনে দাও। এখন সে 10 কেজি ফেব্রিক্স কিনছে এই কালারে, 10 কেজি কিনছে এই কালার, কথা 100 কেজি কিনছে এইটা, 100 কেজি কিনছে এইটা, মানে কালার এবং শেড কিন্তু লাইট ডিপ হয়ে যাচ্ছে, মানে ম্যাচিং হওয়ার কোনো সুযোগ নাই। সব এক একটা ফেব্রিক্স, এটা কিনছে 200 কেজি মনে করেন এক রং, এটা কিনছে 150 কেজি এক রং, আবার এইটা কিনছে 300 কেজি এক রং, এই সব রকমের 12 বাজালের কিনে স্টক লটে কিনে একটা ডাইং ফ্যাক্টরিতে ঢুকে দিয়ে গেছে, ভাই তাড়াতাড়ি সব এই রং মার, এই এরকম একটা ব্লু মার। এখন ওই ফ্যাক্টরি করছে কি, অথবা এরকম একটা গ্রে মিলান্স মার, হ্যাঁ ওই ফ্যাক্টরি করছে কি ধূপধাপ করে ওই ফেব্রিক সব এই রং মেরে দিচ্ছে, মেরে দেওয়ার পরে এখন তাহলে কি সব একদম সেম কালার হয়ে গেল না? কথা ওই ফ্যাক্টরিটা বলছে ভাই এই রং আর টকটকে লাল রং তুমি দিয়ে দিবা। এখন ওই ফ্যাক্টরি করলো, ওই ডাইং প্ল্যান্ট করলো কি 10 টাকা 12 টাকা 15 টাকার বিনিময়ে এই টোটাল কাপড়টাকে, যেগুলো কথা 280-300 টাকা করে কিনছে, সেটারে আর 10 টাকা খরচ করলে প্রতি কেজিতে কথা খরচ আছে 30 টাকা অথবা 20 টাকা, টোটালটা এক রং করে দিচ্ছে। এখন এই টোটাল কাপড়টা যদি এক রং হয় আর এই টোটাল কাপড় দিয়ে এবার যদি আমি মাল যদি বানাই, তাহলে সব তো শেড টেড সব মিলে গেছে না? এবার তাহলে আপনি চিন্তা করলেন যে বাংলাদেশের থেকে জোবায়েদ ভাই বলছিল $14, আর আমি বাংলাদেশে মিরপুরে একটা ফ্যাক্টরি পেয়েছি, অথবা কোনাবাড়িতে একটা ফ্যাক্টরি পেয়েছি, অথবা রামপুরাতে বনশ্রীতে একটা ফ্যাক্টরি পেয়েছি যে আমাকে মাত্র কোথায় $14 আর আমাকে মাত্র $6 অথবা $60 অথবা $8 এই কাপড়টা বানা দিচ্ছে, মানে আমার প্রতি সেটে $5 করে সেভ হয়েছে। ভাই অ্যাকচুয়ালি $5টা সেভ হয় না, কারণ জোবায়েদ ভাই আপনাকে যদি বলে যে ভাই এরকম মাল সব এক রং বানায় তারপরে কি বানায় দেবো নাকি একদম ইনটেক করে বানায় দেবো, এই কথাটা তো জোবায়েদ ভাই বলে, আর এটার একদম প্রমাণ, ভিডিও প্রমাণ শুদ্ধ রেখে দেয় যে কি দিয়ে কি মাল বানায় দিচ্ছি। 2 দিন পরে ক্লায়েন্ট এসে যদি কমপ্লেন করে, তাকে একদম মাল কেনা থেকে শুরু করে মাল কাটিংয়ের থেকে শুরু করে সব কিছুর প্রতিটা পার্ট বাই পার্ট কমপ্লেন না আসা পর্যন্ত আমরা কাস্টমারকে দেখাই না। কিন্তু যদি কোনো কমপ্লেন যদি কেউ মনে সন্দেহ অথবা মানুষের পচা বুদ্ধিতেও যদি শুনে এসে আমাদের বলে যে ভাই এই মালটা বোধহয় এরকম, বোধহয় কেমন, সেটা ভিডিও সব সময় আমরা রেখে দিই, আমরা এই ভুল অন্তত করি না। তাহলে আপনার কাছে মনে হচ্ছে যে এই মাল তো মাত্র $9 বানানো যায়, জোবায়েদ ভাই কেন $14 ছিল? জোবায়েদ ভাই আপনাকে যেটা দিচ্ছে সেটা নিটিং ডাইং করে অথবা আপনার কাছে পারমিশন নিয়ে সেইভাবেই কাপড়টা করে দিচ্ছে, এই চুরিটা করতেছে না। আর এটা হচ্ছে গার্মেন্টসের জগতের একমাত্র চুরি এবং কোটিপতি হওয়ার চুরি, যেটা ক্লায়েন্টরা বুঝে না। কারণ সব যখন আমি রং করে দেবো, যে ফার্নিচারের মতো রং করা হয়ে গেলে তেঁতুল বিচির রং, মানে এরকম একটা রং হয়ে গেলে আর বুঝবেন না ভিতরে কতটুকুন সেগুন কাঠ আছে, কতটুকুন আমড়া কাঠ আছে, আর কতটুকুন মনে করেন যে আপনার ওই ডেকি মার্কা কাঠ আছে, কারণ সব তো রং করা হয়ে গেছে, এবার বোঝার কোনো সুযোগ নেই। তো এইটা যখন রং করা হয়ে যায় তখন আপনার আর বোঝার কোনো সুযোগ থাকে না যে আপনাকে কত থার্ড ক্লাস মাল দিয়ে আপনাকে এরকম ঠ্যাক দেওয়া হয়েছে, উল্টে নিটিং ডাইংয়ের প্রাইস নিয়ে যাওয়া হয়েছে। আর এটা হচ্ছে কাপড়ের জগতের একমাত্র চুরি। তাহলে এই বছর আল্লাহ যদি দেয়, আল্লাহর ইচ্ছায় আপনারা যারা এই যে দাম নিয়ে লাফালাফি করেন, কম দামে ভালো মাল চান, আপনাদের মধ্যে 80% বাড়ি ইনশাল্লাহ পাসা মারা খাবেন। প্রতি বছর তো খেয়ে আসতেছেন, আর এখন এই যে ভিডিওটা দেখলেন, এই ভিডিও দেখার পরেও ওই কম দামে ওই যে বলে না লাফায় খায় জাপায় মরে, তো এরকম লাফায় খায় জাপায় মরবেন। তাহলে দেখেন এরপরে যে জার্সিগুলো যে আমরা তৈরি করে দিচ্ছি স্পোর্টস ওয়্যার, আমাদের ফেব্রিক্সগুলোর মানগুলা দেখেন একটু, একদমই যে সুইমিং শর্ট করে দিচ্ছি ইউরোপ আমেরিকার জন্য। এই ফেব্রিক্সগুলোর কোয়ালিটি, মান, ইনসাইড আউটসাইড সব দেখেন কতটা স্মুথ এবং কোয়ালিটি এবং
ডিরেক্ট ইম্পোর্ট করা ফেব্রিক্স। আমার অফিসে এসে যদি হাতে ধরেও যদি দেখেন, দেখলে অন্তত বুঝতে পারবেন যে আপনাকে কতটা ভালো মান এখানে দেওয়া হচ্ছে। একটা লেডিসের একটা টি শার্ট যেটা পরে জিম করবে অথবা আপনার টাইস, এগুলো আমরা কত হাই কোয়ালিটির ফেব্রিক্স এবং স্কিনের কথা চিন্তা করে কত চমৎকার ফেব্রিক্সগুলো কালেক্ট করে সুপার ইনটেকভাবে আপনাদের আমরা তৈরি করে দিচ্ছি প্রোডাক্ট। তো এই সুপার ইনটেক আইটেমগুলো দিয়ে যখন একটা কাপড় তৈরি করে দেব, তখন সেটার যে বাজেট, ওই বাজেটটা দেওয়ার মানসিকতা যদি না থাকে, তাহলে আপনারা আমাদের সঙ্গে বলবেন যে ভাই আমার এরকম ইনটেকের বাজেট দরকার নেই, আমার হচ্ছে কেসে বাংলারে রং করে এরকম ইনটেকের মতো বানায় দিবেন, সোরাই মাল বানায় দিবেন, বলে দিবেন, আমাদের পারমিশন দিবেন ইনশাল্লাহ। চুরি যেহেতু শিখাই দিচ্ছি, তো আপনার খালি পারমিশন যদি দেন, যদি বুঝি যে এই কামাইটা আমার বাচ্চাদের জন্য হারাম হবে না, বার পারমিশন দিছে। এবার দেখেন চুরির কত ওস্তাদি জোবায়েদ ভাই জানে। জোবায়েদ ভাই যেসব চুরি জানে এইসব আপনি আপনার সাইড পুরুষ হয়ে এখনো শেখে নাই। কারণ এত চুরি যদি আপনাদের শিখাই দিতে পারি গণদরে, আপনারা যারা ভিডিও দেখছেন এর মধ্যে আমার বায়ারও আছেন, তা বায়ারের কাছে তো মানুষই চুরিটাকে হাইড করে, যত পারে চুরি করে। আর আমি বায়ারকেও চুরি শিখাই দিচ্ছি যে আমার যত বায়ার আছেন আমার ভিডিও দেখেন, দেখে দেখে কত জায়গায় চুরি করা যায় আপনার কাছ থেকে, সেগুলো শিখেন, যেন 2 দিন পরে আমিও যেন আপনার কাছ থেকে চুরি করতে না পারি। চুরি করতে গেলে যেন আপনি আমার ধাক্কা মারেন যে জোবায়েদ তুমি যদি এরকম চুরি করো, আমি কিন্তু তোমার আস্থা করি, তোমার সাথে কিন্তু আমি ব্যবসা করতাম না। তাহলে বাংলাদেশে গত 50 বছর, এখানে 100 বছর এই জোবায়েদ ভাইয়ের একটা পায়ের পশমের মতো ব্যবসায়ী কে জন্ম নিছে বলতে পারেন? খালি তো সততার পিছনে ঘুরেন, নিজের গাত পা চেহারার দিকে তাকায় দেখেন আপনি কি সৎ। আর এই জোবায়েদের একটা পায়ের পশম কোন লেভেলে? হ্যাঁ, আপনার মতো সৌন্দর্য জোবায়েদের নাই, আপনার মতো বাড়ি গাড়ি জোবায়েদের নাই, কিন্তু জোবায়েদ কাজ করে খায়, কর্ম করে খায়। কথা বুঝতে পারছেন? এই খানস গ্লোবাল যতদিন টিকে আছে, আর আপনারা এরকম 100 টাকার মাল 1000 টাকায় বেচেও টিকতে পারতেছেন না, আর জোবায়েদ ভাই এরকম সব কিছু দেখায়, প্রমাণ রেখে, প্রমাণ নিয়ে, বাইরের সই নিয়ে, এরপরে 5% ব্যবসা করে আজকে পর্যন্ত যে টিকে আছে, কত বেলা যে না খেয়ে টিকে আছে, এটার জন্য যদি মুখের পরে থুতু মারেন কিছু করার নেই। 2 জন পাওনা দ্বারা এসে যদি স্যান্ডেল 2টা বাড়ি মারেন কিচ্ছু করার নাই। এই যে যেমন এই 1.5-2 মাস ধরে দেশটা ধ্বংস হয়ে গেছে, শেখ হাসিনার মতো পাওয়ারফুল নেত্রী, যার বাংলাদেশে এমন কোনো ডিপার্টমেন্ট নাই যেখানে তার ডিরেক্ট কন্ট্রোল ছিল না, সে পর্যন্ত ধ্বংস হয়ে গেছে। এখনো পর্যন্ত একটা রাষ্ট্রের তো টাকার অভাব থাকে না, একটা সরকার ঠিকমতো চলার মতো ক্যাপাসিটি নাই। একটা থানা পর্যন্ত, থানায় কি টাকার অভাব আছে, ঘুষের অভাব আছে? একটা থানা এখনো সোজা হয়ে দাঁড়াইতে পারে নাই। সেখানে 2 দিন কেছে বন্যার পরে, 2 দিন সূর্য উঠছে, কেছে পাওনাদারের প্রেশার। বাড়িওয়ালা বলে যে ভাই 2 মাস বাসা ভাড়া দেন না, এই ডিসেম্বরের মধ্যে বাসা ছেড়ে দিবেন। ফ্যাক্টরির মালিক বলে ভাই 5 তারিখের মধ্যে যদি ফ্যাক্টরি 3 মাসে ভাড়া না দেন, তাহলে কিন্তু ভাইয়া আপনাকে আমি লিগ্যাল নোটিশ দিয়ে দিব। এই হেড অফিসে বলে যে ভাই 3 মাস 4 মাস ভাড়া বাকি, ভাই আপনি কিন্তু বদ্ধচিতভাবে 3 মাস আগে নোটিশ দিচ্ছি, ডিসেম্বরে ছেড়ে দিবেন, হয় টাকা দেন 2 দিনের মধ্যে, নয় ছেড়ে দেন। একটা রাষ্ট্রের সরকার যেখানে ধ্বংস হয়ে গেছে, এখনো সোজা দাঁড়াইতে পারতেছে না, সেখানে এমনি গার্মেন্টস হচ্ছে বাংলাদেশের ধ্বংসের জায়গা, মানে বাটা নামছে। সেইখানে এত দুর্যোগ মানে অভাবের পরে 2 দিন সূর্য উঠলেই কি আমাদের কাছে হাজার হাজার কোটি কোটি টাকা চলে আসে, আর সব পাওনাদারে দিয়ে, সাথে বউরে একটা লিপস্টিক কিনে দিয়ে বউরেও বলে দিতে পারবো যে যাও নাইচে এসো রাস্তা থেকে। এত সহজ। এত সহজ সবকিছু, দুনিয়া এত সহজ না। তো ব্যবসা করতে গেলে মানবিক হইতে হবে, ব্যবসা করতে গেলে চিন্তা ভাবনা থাকতে হবে, ব্যবসা করতে গেলে লস মাথায় রাখতে হবে, ব্যবসা করতে গেলে ভোগান্তি মাথায় রাখতে হবে, ব্যবসা করতে গেলে টাকা আটকে যাওয়া মাথায় রাখতে হবে, ব্যবসা করতে গেলে অনেক কিছু স্যাক্রিফাইস করে টিকে থাকার ক্ষমতা বাড়ায়, তারপরে মৃত্যুর আগ পর্যন্ত যুদ্ধ করার নাম হচ্ছে ব্যবসা। তাহলে আপনারা যে অনলাইনে একটা ছবি দেখে লাফায় পড়েন যে ভাইয়া এরকম একটা প্রোডাক্ট হলে বোধহয় আমি বিক্রি করতে পারতাম, আপনার একটা ডায়মন্ড আইনে দিলে বেচতে পারবেন। ওই যে আমি ডায়মন্ড পাথর দিয়ে বলছি না ভিডিওতে, হয়তো বা কোন জায়গাতে কোন পোলাপান বোধহয় এটা শুনছে, শুনে টুনে আনতে ডায়মন্ড ওয়ার্ড খেয়ে ফেলাইছে।
কারণ বাংলাদেশে যে আমার হাতে যে আংটিগুলো দেখেন, একটা আংটির বয়স 60 বছর, 70 বছর, 90 বছর। এই আংটিগুলোর পাথরগুলো এখন আপনি টাকা দিয়েও কিনতে পারবেন না। কিন্তু আমি নর্মাল কম দামিভাবে বানাই, কারণ আমার ওই স্বর্ণ টর্ণ অত দামি করে বানানোর মতো ক্যাপাসিটি নাই। কিন্তু আমি অনেক সাধনা করে করে এই পাথরগুলো সংগ্রহ করছি। আর টঙ্গীতে আমাদের এক ভাই আছেন, উনি আমারে জীবনে, আমার লাইফের জীবনে কোনোদিন এটা মানে চকলেট গিফট করছে কিনা আমি জানি না, তবে আমার এই অফিসে আমাদের যারা ভক্ত আছে তারা দেখা যায় দূর দূরান্ত থেকে দই নিয়ে আসে, এটা নিয়ে আসে, ওইটা নিয়ে আসে, গিফট নিয়ে আসে। একজনে যে ফেনীতে আমাদের এক ভাই আছে, সেদিনও বোধহয় আমাদের জন্য 1 বক্স আতন নিয়ে আসছে, হ্যাঁ, ভালোবেসে। তো এগুলো হচ্ছে ব্যক্তিগত বিষয়। কিন্তু আমার লাইফে আমার সারা জীবনে যদি কেউ কিছু গিফট করে, তা আমাদের টঙ্গীতে আমাদের এক ভাই আছেন, নাম আর বললাম না, উনি আমাকে 2-3টা পাথর গিফট করছেন। তার মধ্যে আবার ওই বানানোর সময় ওই আংটি পাথর যারা বানায়, এক চোরের বাচ্চা, সে আবার পীরের মাজারের গেটের সামনে আংটি বানায়। চট্টগ্রামে দেখছেন না, চট্টগ্রামে যে আপনার এই আমানত শাহ মাজারের ওইখানে সবচেয়ে ভালো যে মানে পীরের মতো যে আংটির দোকানদার, ওই কুত্তার বাচ্চা মনে করেন 2টা পাথর চুরি করে ফেলছে। খুব আফসোস লাগে যে 4টা পাথর আমাকে গিফট করলো, তার মধ্যে 2টাই চুরি করে নিয়ে গেল, তাও চোখের সামনে বলতে গেলে চুরি করে নিয়ে গেছে। তো এগুলো আসলে খুব কষ্টদায়ক। তো এখন এই কথাটা বলার একটা অর্থ কি, যে আপনাদের কাছে দেখতে অর্ডিনারি মনে হয়, কিন্তু এগুলো যে কত সাধনা করে, কত বাপ দাদার আমলের থেকে এটা কালেক্ট করা, এটা আপনারা জানেন না। অনেকে চিন্তা করে জুবাইর ভাই বোধহয় বড় লোক হওয়ার জন্য আংটি পড়ছে, ওই রাশি রত্ন এইসব। নো, এটা আমার একটা অ্যাডিকশান। প্রতিটা মানুষের একটা অ্যাডিকশান থাকে না? কারো অ্যাডিকশান থাকে দামি বেল্ট পরার, কারো অ্যাডিকশান থাকে দামি জুতা পরার, কারো দামি গাড়িতে চড়ার। তা আমার অ্যাডিকশান হচ্ছে সাউন্ড সিস্টেম, খুব ভালো ভালো সাউন্ড সিস্টেমে গান শোনা, আর হচ্ছে পাথর পরা। আমি জানি এটা দেখতে বিচ্ছিরি দেখা যায়, বাট আমার কাছে মনে হয় যে আমার হাতে যদি 100টা আঙ্গুল থাকতো, আমি পারলে 100টা পাথর পরতাম। আই জাস্ট লাভ ইট। এখন কার কোন ভালো লাগায়, কে কোনটায় সুখী, এটা তো কেউ কাউকে আটকাইতে পারে না। হ্যাঁ, তো এটা পড়তে পড়তে যে আমার আঙ্গুলে ডিজিজ চলে আসছে, এখন আমি এটা সব খুলে রাখছি, আবার যখন সব টিকে যাওয়ার পড়বো। তো ওই পাথরের কথা একটা কি উত্তর দিতে, যে যেমন বলছিলাম যে বাংলাদেশে যে ডায়মন্ড পাথর, এই যে রুবি পাথর কেনেন, তারপরে অমুক ওয়ার্ড তমুক ওয়ার্ড, মানে বিশ্ব সবই আপনার ল্যাবে বানানো পাথর, অথবা যে পাথরের কোয়ালিটি নাই, এগুলো ওই 200-300 টাকা করে রতি কিনে এনে দেশের মধ্যে 7,000, 10,000, 20,000, 40,000 করে বিক্রি করা সিটার বাটপার। রাতারাতি কি হয়েছে, অমুক তমুক বসুন্ধরায় অফিস, হাত গণনা করা যায়, বিয়ে শাদী দে, বিদেশ যাত্রা শুভ হয়, কত অমুক তমুক। 40 বছরের কি হয়েছে, জ্যোতিষী শাস্ত্র স্বর্ণপদক প্রাপ্ত। দেখবেন আর এক বইয়ের দিকে তাকায় বলে যে মিথুন রাশির জাতক জাতিকা অমুক হবে। আরে হারামজাদা, 12টা মাত্র রাশি না 10টা রাশি? তুই এই 10টা রাশি 40 বছরের মুখস্থ বলতে পারিস না যে কোন রাশির কোন তোর চোখের মনি দেখা যায় যে তুই আর একটা কি দেখে দেখে বলতেছিস, ভিডিওর মধ্যে দেখা যায়। তো বেটা সিটারের বাচ্চা, আবার নাকি স্বর্ণপদক প্রাপ্ত। তা ওর কাছে যাবেন, একটা গোমেদ পাথর নিবে কি হয়েছে 1 লাখ টাকা, 70,000 টাকা। বেসিক্যালি এটার দামই হচ্ছে 3,000 টাকা। ও যে কোয়ালিটিটা বিক্রি করে, ওটার দামই হচ্ছে 3,000 টাকা। তা আপনার এই যে ডায়মন্ডটা, মানে কিছুদিন আগে দেই যে ওই ব্যাংকের এক ম্যাডাম আমারে দেখাচ্ছে, এই আংটিটা ডায়মন্ড ওয়ার্ড থেকে 1.5 লাখ টাকা দিয়ে কিনেছি। মানে আমি ব্যাংকে টাকা জমা দিতে গেছি, তো এক ব্যাংকের ম্যাডাম আর এক ম্যাডামরে বলতেছে যে আংটিটা ম্যাডাম 1.5 লাখ টাকা নিয়েছে। তা আমি চিন্তা করলাম, ওই আংটিটার দিকে চোখ যাওয়ার সাথে সাথে তো আমার বোঝা শেষ, এটা হচ্ছে এই জুরি পাথরের জারকন, তাও আবার ডুপ্লিকেট। এখন আমি তো আর ওই মহিলারা কইতে পারিনি যে আপা এই টাকা পয়সা দিয়ে কোন জায়গা দিয়ে কি গোড়ার ডিম কিনে নিয়ে এসেছেন, এটা তো ডায়মন্ডের কোনো জাতও না। 1 ক্যারেটের ডায়মন্ডের দাম 10 লাখ টাকা। 1 ক্যারেট ডায়মন্ডের একটা মোটামুটি একটা কোয়ালিটি হইতে গেলে 1 ক্যারেটের একটা ডায়মন্ডের একটা পাথরের দামই 10 লাখ টাকা, তাও পাবেন কিনা সন্দেহ আছে অরিজিনালটা। আর সেইখানে কি হয়েছে, 1 লাখ টাকা দিয়ে 100টা ডায়মন্ড দিয়ে খচিত একটা আংটি আপনি পরে আছেন। আপনি তো বাংলা বোকাচোদা বুঝেন, বোকাচোদা। আপনারা এখনো জানেন না রুবি পাথরের দাম ডায়মন্ডের দামের মিনিমাম 1000 গুণ বেশি। ওই মার্কেটে কি হয়েছে 4,000 টাকায় রুবি পাথর পাওয়া যায়, তাই পরে পরে কি হয়েছে কোটিপতি হয়ে যাবেন, শেখ হাসিনা হয়ে যাবেন। শেখ হাসিনা হাতে একটা রুবি পাথর দিয়েছেন না, ওরকম হয়ে যাবেন আপনারা। প্রবলেম আপনাদের
যখনই টাকা পয়সার কথা আসে আর আলোচনা আসে তখনই আপনাদের ব্রেন হচ্ছে জিরোতে নেমে যায়, ব্লক হয়ে যায়, আর এই কারণে আপনার জীবনে কিছু করতে পারেন না। আর এটাকেই বলে ইমোশনাল। যত কমে পাবেন তত আপনি খুশি, কিন্তু কমে পাইতে পাইতে কি পাচ্ছেন খুব বাজেভাবে আপনাদের অনেক ভিডিওতে বলে দিচ্ছি। কমের মধ্যে ভালো মাল শুধুমাত্র দৌলতদিয়া ঘাটে পাওয়া যায়, আর কোথাও পাবেন না কমের মধ্যে ভালো মাল। আর ওইটা খাওয়ার পরে এইডস হবে না কি হবে সেটার দায়ভার হচ্ছে কমপ্লিটলি আপনার উপরে। আমার ভিডিও অনেক ছোট ভাই ব্রাদারও দেখেন, অনেক কথা বলতে লজ্জাও লাগে, কিন্তু আমি যেভাবে আমার ভিডিও যারা দেখেন আর আমি যেভাবে ব্যবসার সাথে সাথে সব কিছু শেখায় দিই, তাতে আমার বিশ্বাস একটা জেনারেশন তৈরি হবে যে জেনারেশনটা সিটেরই ব্যাটপারি করে খাওয়া যাবে না। না পারলে হাঁটু জোর করে, হাঁটু নিচু করে, মাথা নিচু করে, হাত জোর করে বলবেন ভাই পারি নাই, কিন্তু সিটারি ব্যাটপারি করা যাবে না। মানুষের ভুল বুঝায় ফাপড়বাজি করে কামাই করা যাবে না। এই জেনারেশনটা অন্তত জোবায়েদ ভাই জন্ম দিয়ে যাচ্ছে একদম ঘরের থেকে। ওই যে মাঝে মধ্যে আপনাদের ভাবি জানি দু একটা কথাবার্তা বলি, একদম ঘর থেকে বিবাহিত জীবন থেকে শুরু করে একদম কর্মজীবন মৃত্যুর আগ পর্যন্ত পার্ট বাই পার্ট আপনাদের সব শেখায় দিয়ে যাচ্ছি। যদি কখনো মারা যাই আমার ভিডিওগুলো দেখবেন, দেখবেন জীবনে যে জায়গা যে যতভাবে আপনারা বাধাইতে চাক না কেন বাধাইতে পারবেন, আর আপনার কাছ থেকে ফাওয়ার উপর মধু খাইতে পারবে না। তো এখন দেখেন বাংলাদেশে বলতেছিলাম না যে বাংলাদেশের গার্মেন্টস ধ্বংস হয়ে যাবে, বিশাল বড় বড় হ্যাডামরা জিএমএসে তো মার্চেন্ডাইজারদের মুখ একটু বেশি চলে, কমিশন খাওয়া মার্চেন্ডাইজারদের মুখ একটু বেশি চলে, এরা আবার লেকচার টেকচার বেশি দেয়। হ্যাঁ জোবায়েদ ভাই কী বলেন, বাংলাদেশের গার্মেন্টসের প্রসপেক্ট নাই, প্রচুর পরিমাণ অর্ডার ঢুকতেছে, হ্যান হচ্ছে ত্যান হচ্ছে। এখন থেকে 1 বছর আগে যারা এইসব লেকচার মারছেন আমার ভিডিও দেখে আর মনে মনে চিন্তা করছেন বেটা তুই কি বাড়লা বুঝোস, তোর অর্ডার নেই এই জন্য তুই এইসব কথাবার্তা কইস, আমরা তো অর্ডার করে শেষ করতে পারতেছি না। বাস্তবে 1 বছর আগে টঙ্গী থেকে গাজীপুর চৌরাস্তা অথবা কোনাবাড়ি পর্যন্ত কয়টা ফ্যাক্টরি চলছে, আর এখন যে দেখেন কয়টা 6 তলা 8 তলা 10 তলা বিল্ডিং সব অন্ধকার হয়ে এই 8 মাস 6 মাস ধরে পড়ে আছে। কত গার্মেন্টসের মালিক বাইং হাউস ব্যাংক্রাফট হয়ে আপনার ইউনাইটেড হসপিটালে স্টক করছে, আর কয়জন তার মধ্যে মরে গেছে, কয়জন ফিলিপাইনে মালয়েশিয়া পলায় চলে গেছে বাইরের টাকা এনক্যাশমেন্ট করে ব্যাংকের ম্যানেজারে বাধায় দিয়ে। এই তথ্যগুলো বের করেন, করার পরে তারপরে জোবায়েদ ভাইরে বাপ ডাকবেন যে ওস্তাদ কথা বলছিলেন খাটছে। তো বাংলাদেশের গার্মেন্টস পাটের ব্যবসার মতো ধ্বংসের পর্যায়ে নেমে গেছে। আর বর্তমানে যে কটা ফ্যাক্টরি দেখতেছেন চলতেছে এর বেশিরভাগই আছে 2-3 রকমের ফ্যাক্টরি। একটা হচ্ছে এক ভাই দুবাইতে থাকে কথা অথবা আমেরিকায় থাকে, আর এক ভাই দেশে। ওই ভাই আমেরিকাতে মাল বেচে বেচে দেশের বাইরে টাকা দিচ্ছে, ও ফ্যাক্টরি চালাচ্ছে। এই কিন্তু বায়ারের কাছে প্রাইস দিয়ে কোটেশন দিয়ে অর্ডার পাইছে এরকম হ্যাডাম এখন কম আছে। এরপর লিয়াজো অফিস, ফরেন বায়ার অথবা বাইরের বাংলাদেশে বাইং হাউস অথবা লিয়াজো অফিস আছে, নিজেরা নিজেদের কাজ ফ্যাক্টরি থেকে উঠাই নিয়ে চলে যাচ্ছে। তারপরে এই ফ্যাক্টরি লস প্রজেক্টে আছে, এত কস্টিং বাড়ছে। বাংলাদেশে চায়নার $1 বিলিয়ন কোম্পানি অথবা $1 মিলিয়ন গার্মেন্টস পর্যন্ত বছরে 100 কোটি টাকা লস দেখে এখন বের হয়ে যাওয়ার জন্য পাগল হয়ে আছে। তাহলে আপনারা চারপাশে যে ফ্যাক্টরিগুলো দেখতেছেন এই ফ্যাক্টরিগুলো কিন্তু বাইরের কাস্টমারের কাছ থেকে অর্ডার এনে টিকে নাই, নিজেরা রোলিং করে টিকে আছে, অথবা ফরেন বায়ার অথবা ইনভেস্টর সে বাংলাদেশে কোনো একটা ফ্যাক্টরিতে ভাড়া নিয়ে তার ইনভেস্টমেন্টে বাংলাদেশের থেকে মাল বানায় নিয়ে সে ওখানে যাচ্ছে আর টিকে আছে। ওই যে ভ্যানের মাল বানায় ওরকম ছোটো 10-20টা মেশিনের কারখানা, হুঁশিয়ারি কারখানা। কিন্তু যারা ফ্যাক্টরি, এই ফ্যাক্টরির বাংলাদেশের বর্তমানে এই গত 3 বছরে 90%, লাস্ট যে 20% ছিল তারও প্রায় 10-12% এই গত 4 মাসে ধ্বংস হয়ে গেছে। তাহলে এই যে জোবায়েদ ভাই বলছিল আর কয়দিন পরে ব্যানের পরে 800 টাকায় একটা টি শার্ট পাবেন কিনা, একটা ব্যানের পরে এর একটা পোলো গেঞ্জি, এটা তো অনেক দামি গেঞ্জি, জাস্ট একটা উদাহরণ দিচ্ছি, একটা পোলো গেঞ্জি আপনি ব্যানের পরে 1500 টাকায় পাবেন কিনা সন্দেহ আছে। এই কথাটা আর কয়দিন পরেই সত্যি হতে যাচ্ছে। আর বর্তমানে যেসব অর্ডার আসতেছে, আর এই যে যারা এই লস টস খাইছে যেসব ফ্যাক্টরি, আমি যেমন নিজেই লস খেয়ে আছি, এখন আমি যদি এই সময় ঘুরে দাঁড়ানোর জন্য ওই ফেব্রিক্সে রং করে শেডের মাল, মানে এক এক শেড, কোনোটা ডিপ কোনোটা লাইট, শেড মানে কি ডিপ লাইট ও তমক, এটার পুরোটারে এক রং বানায় বাইরে যদি খাওয়াই দিই, আর আমি যদি টাকা পয়সা ঘুরে দাঁড় হই,
বায়ার কিন্তু ফাইনালি ধ্বংস হয়ে যাবে। আর বায়ার যখন ধ্বংস হবে, আমি রাতারাতি হয়তো আমার কিছুটা অভাব কাভার দিয়ে 6টা মাস চললাম, 1 বছর, কিন্তু 1 বছর পরে এই বাকি যে আপনার 5% বায়ার আমাদের এখনও করুণা করে কাজ দিচ্ছে, ওই 5% হবে বায়ারের পা তো দূরের কথা, সোনাটার চাইতেও অর্ডার পাওয়া যাবে না। বাংলা কথা বলে দিলাম আপনাদের। করোনার সময় বলে দিছিলাম না যে বাংলা খালি বডি খালি এক্সপোর্ট করতেছেন, এর ধাক্কা কিন্তু আছে। ওর ধাক্কা সামলাতে ফাস্ট ফ্যাশন হয়েছে, প্লাস বাংলাদেশ এখন কানতেছে। আর বর্তমানে এই 4 মাসে দেশের গার্মেন্টসটা ধ্বংস হওয়ার পরে এখন যারা অর্ডার পেয়ে ঘাপলাবাজি করবেন, তারা আগামী 6 মাস, 1 বছর লাগবে কিনা সন্দেহ আছে, 6 মাস পরে দেখেন গার্মেন্টসের ব্যবসা অথবা বায়ারকে আরও কত দূরে সরায় দেন। তাহলে আশা করি এই ভিডিও থেকে যারা বিদেশে মাল বানায় নিতে চান তারাও অনেক চুরি শিখলেন। আর দেশের মানুষরা ওই মার্চেন্ডাইজিং পারফরমেন্স, তারপরে গার্মেন্টসের হেডামগিরি করে ওই কোথার থেকে কত টাকা বাঁচায় বডি দাঁড় করানো যায়, এই হেডাম ম্যাডাম মনে করেন যে সব ক্লিয়ার করে দিলাম। বুঝে দেখবেন ভবিষ্যৎটা কি করতেছেন। এখন তাও 200 টাকা কামাই করছেন, ভবিষ্যতে 2 টাকা কামাই করতে পারবেন কিনা, আর ওই যে 2 টাকা কামাই করতে পারবেন না, সেটা এখনই আপনারাই ধ্বংস করতেছেন। তো আমি বলবো যারা গার্মেন্টসের ব্যবসা করতে চান এবং গার্মেন্টসটাকে ধরে রাখতে চান, ওই বাফা টাফা তারপরে কত আপনার ওই বিকিএমই বিজিএমের এইসব মিটিং মিছিল করে বাংলাদেশের গার্মেন্টসে বাঁচাইতে পারবেন না। ওই বিজিএমির মেম্বার অমুক গার্মেন্টসের এমডি দেউলিয়া যে আমার এই সামনে এসে বসে থাকে, বিজিএমিতে সহসভাপতি ছিল, আমার এখানে এসে বসে থাকে গার্মেন্টসের এমডি, যে জোবায়েদ ভাই ওই কোনো অ্যাসোসিয়েশন বিপদে করলে কোনো বাল ফালাইতে কামে লাগে না, এগুলো হচ্ছে খালি একটু কটা সেমরি নিয়ে একটু রাতে ঘুমানো আর ওই একটু অনুষ্ঠানের নামে একটু ডংসং করে ওই মেম্বারগুলোর কাছ থেকে কিছু টাকা পয়সা খাওয়ার একটা অ্যাসোসিয়েশন। এগুলো বিপদে পড়লে কোনোদিন কোনো কারো কাজে লাগছে বলে এটা কোনো প্রমাণ নাই। গত 50 বছরে বাফা একটা মাল ওই এয়ারপোর্টের তো চুরি হয়ে গেলে সেটা উদ্ধার করে দিছে অথবা সেটা ড্যামেজ আনার ব্যবস্থা করছে সরকারের কাছ থেকে ওই ব্যবসায়ীর জন্য, এটা দেখাইতে পারবে না। কিন্তু মেম্বারশিপ হইতে গেলে কিন্তু বছরে লক্ষ লক্ষ টাকা দরকার। লাভ হচ্ছে ক্লাবগুলোতে গেলে একটু ভিআইপি দেখা যায়, হেডা ম্যাডাম দেখা যায়, একটু মদ খাওয়া যায়, আবার রুম করা আছে, সে জায়গায় একটু মাগিবাজি করা যায়, বাংলা কথা। এগুলোর জন্য হচ্ছে অ্যাসোসিয়েশন। ওই দৌলতদিয়া গাটারি একটা উন্নত এসি লাগানো অথবা প্রাইভেসি দিয়া প্রতিষ্ঠান হচ্ছে আপনার এইসব অ্যাসোসিয়েশনে পরিণত হয়েছে। ব্যবসায়ীর জন্য তৈরি হয় না এসব অ্যাসোসিয়েশন। রাজনৈতিক নেতা তৈরি হওয়ার জন্য এইসব অ্যাসোসিয়েশন। দেখেন না বড় বড় গার্মেন্টসের মালিক ব্যবসা করার আগে সবার আগে রিসোর্ট বানায়, বড় ইনভেস্টমেন্ট পাইলেই সাথে সাথে রিসোর্ট বানায়। কি কারণে জানেন? কারণ তার বেশিরভাগ বাইরে এসে মাগি লাগানো পার্টি, অ্যান্ড এগুলো ওই বাইরে যে হোটেলে লাগাবে, তারপরে ওই বাসা ভাড়া করে লাগাবে, এলাকার লোকজন খারাপ বলবে, হচ্ছে রিসোর্ট বানায়, চারপাশে দেয়াল গিরে দিয়ে দিই, ওর মধ্যে সুইমিং পুল বানায় দিছি, আর কেসে দোতলা ডুপ্লেক্স বাড়ি বানায় দিছি, যা পারে না তুই অর্ডার দিছি বাংলাদেশে 7 দিন থাকবি, 3 দিন থাকবি, ওই 3টে সিমড়ি ম্যানেজ করে দিলাম, প্রতিদিন 10,000 20,000, ওই জায়গায় 7টা নাচ আর কেসে ইচ্ছা মতো কেসে বাগি লাগা শেষ। আর মধ্যে সাপ্লাই তো আছে, আর বাইর যেই খুশি সাথে সাথে কোটি কোটি টাকার অথবা ডলারের অর্ডার। ওই রিসর্ট কিন্তু সাধারণ মানুষের বিনোদন দেওয়ার জন্য অথবা কামাই করার জন্য গার্মেন্টসের মালিক বানায় না। গার্মেন্টসের মালিক বানায় যাতে ফরেনাররা ওর মধ্যে আইসে একদম সেফলি নিরাপদে শয়তানি বদমাইশি করে বাংলাদেশকে এনজয় করে তাকে কয়টা টাকার অর্ডার দিয়ে যায়, এই কারণেই বানায়। অনেক বাইং হাউসের উপরতলায় দেখবেন যে ছাদের কাছে 2-3টে রুম আছে, আবার সন্ধ্যার পরে ওই ছাদের পরে শিশাবারের পার্টি বসে। বারকে এন্টারটেইনমেন্ট অ্যাকচুয়ালি প্রফেশনাল কাজ কি? বা তুমি আসছো কোন হোটেলে আছো, আমার লোক তোমাকে নিয়ে আসবে, তুমি কাজ দেখো, ফ্যাক্টরি দেখো, ওকে থ্যাংক ইউ, এভরিথিং ওকে, থ্যাংক ইউ স্যার, থ্যাংক ইউ ভেরি মাচ স্যার, দিস থিংস গিফট ফর ইউর ফ্যামিলি। আমার বাংলাদেশের কালচার একটা জামদানি শাড়ি অথবা বাচ্চাদের জন্য সুন্দর পাঞ্জাবি পাজামা অথবা কিছু একটা হাতে তৈরি একটা লেডিস পার্স অথবা জুতা কিছু একটা বাচ্চাদের জন্য গিফট করে দিলাম তোমার ফ্যামিলিকে দিয়ে। তুমি তো বাংলাদেশে আসছিলা, তো বাংলাদেশে একটা কালচার, এটা নিয়ে আমরা গর্ব করি, তুমি এটা তোমার বাচ্চাদের দিয়ে বলো যে আমি ওর একটা মামা অথবা চাচা আমরা গিফট করেছি বাংলাদেশের তরফ থেকে। দিস শুড বি ইয়োর
এটা উচিত হচ্ছে আপনার অ্যাজ এ বাইং হাউসের এমডি অথবা একটা গার্মেন্টসের এমডি যে বাইরের কাছ থেকে কাজ নিচ্ছেন, তার আপনার অ্যাটিটিউড, তার মানসিকতা, সেখানে দেশকে আপনি উন্নত করতেছেন। আর আপনার পলিসি কি? আপনার পলিসি হচ্ছে 4-5টা মডেল থাকতে হবে, নিজেরটা লাগাবেন আর সাইডে রেডি রাখবেন বায়ারের জন্য। বায়ার এসে মদ দাও, নারী দাও, খাওয়া দাও, এনজয় করো, 2 দিন একটু কক্সবাজার তো ঘুরে আসুক, বেড়ায় আসুক, আর এরপরে কি? এরপরে কটা টাকার অর্ডার দিয়ে যাক। আর এইসব কাজ করতে আপনার অফিসের যে কটা মার্চেন্ডাইজার থাকে, ওই যে গেস্ট ম্যানেজমেন্ট, HR ম্যানেজার, এগুলো 2 দিন পরে অ্যাসেম্বলি লাগানো শুরু করে দেয়। আর ওর বউরা চিন্তা করে যে আমার জামাই এত ইম্পর্টেন্ট, আমার জামাইকে কোম্পানি থাইল্যান্ড পাঠিয়েছে, জার্মানি পাঠিয়েছে। আরে আপনার জামাই তো ওই ট্রেন হইতে এমন অবস্থা হয়েছে, আর ঘুষ খাইতে খাইতে, কমিশন খাইতে খাইতে এমন অবস্থা হয়েছে, ও অ্যাসেম্বলি ছাড়া আর শুইতেই পারে না, ও রাতর ঘুমই আসে না অ্যাসেম্বলি ছাড়া আর মদ ছাড়া। এই জন্য কয়দিন পর পর মাসে অন্তত একবার ওই ব্যাংককে যায় একটু বডি ম্যাসেজ করাইতে, অ্যাসেম্বলি লাগাইতে। আর আপনি ঘরের মধ্যে বসে পাবেন আমার জামাই যেন কি গুরুত্বপূর্ণ। আপনার জামাই যেটা কামাই করে নিয়ে আসে সেটা তো আর 100% চুরি। 1 কোটি পিসের অর্ডার পাইছে তার কোম্পানি, সে 1 টাকা করেও যদি কমিশন খায়, তা 1 কোটি টাকা কমিশন খাইছে কোনো কাজ ছাড়া। এখন 1 কোটি টাকা করবে কি? আপনার মতো এই ড্যাব শব্দ এরম বইয়ের পিছনে খরচ করবে? অথবা 20 লাখ 50 লাখ ওই থাইল্যান্ড মেল্যান্ডে সাতটায় মাত্র ওইসব জায়গায় শেষ করে দিয়ে আসবে। একদম বাংলা খাস কথা বলে দিলাম। তো এগুলো করতে 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 আমরা আমাদের দেশ, জাতি, ব্যবসার স্ট্যাটাস, ব্যবসার স্টাইল, এগুলোকে সব বস্তি ক্যাটাগরিতে নামায় নিয়ে আসছি। ওই বাইরে থেকে সুন্দর পোশাক আর ওই প্রাডো গাড়িতে এমডি সাহেব যাচ্ছে, বাইং হাউসের এমডি অথবা গার্মেন্টসের এমডি, ও বুঝবেন যে ভিতরের মধ্যে একটা মাদারচোদ যাচ্ছে, চরিত্রহীন আর সিটার যাচ্ছে। ও ব্যবসায়ী না। যে ব্যবসায়ী, তার এইসব পাংপুং লাগে না, তার কাজের মধ্যে স্টাইল আছে। খাতুনগঞ্জের একটা পেঁয়াজের ব্যবসায়ীরা দেখবেন একটা বার ফোন দিয়ে আর একটা রেজিস্টার খাতা দিয়ে বছরে শত শত কোটি টাকার ব্যবসা করছে। ওই থাইল্যান্ডে যায় না বডি ম্যাসেজ করতে, কিন্তু আপনি গার্মেন্টসের এমডিও হয়ে পারেন নাই, বাইং হাউসের এমডিও হয়ে পারেন নাই, আপনার হ্যাডামগিরির অভাব নাই। আর এই কারণে একটা সময় পরে দেউলিয়া হয়ে যান। দেশটাকে দেউলিয়া করেন, নিজেরাও দেউলিয়া হন। আর আপনারা যারা বায়ার, স্পেশালি ইন্ডিয়ান বায়ার তো আছেই, বাংলাদেশে আসলে এমনি সবাইকে পানি খাওয়াইতে হবে, মাল খাওয়াইতে হবে, আর কাজের ভিডিও সেমরি লাগাইতে হবে। তা আপনারা এই যত লো ক্লাসের বায়ার, সবার আগে বাংলাদেশে আসার আগে খুঁজবেন কোথায় কোথায় এইসব হয়, সেই সব জায়গায় চলে যাবেন। খানগুলো বলে যদি আসেন একটা লাত্তি মেরে কোল জায়গায় ভেঙে দেওয়া হবে। কোনো গার্মেন্টস অথবা কোনো বাইং হাউসের কোনো অথবা ট্রেডিং হাউসের কোম্পানিতে মালিকের রুমে ক্যামেরা দেখছেন? দেখেন আমার পিছনে ক্যামেরা, এটাতে রেকর্ড হয়, প্লাস আমার বইয়ের মোবাইলে দেওয়া আছে। ইফ ফর এনি কনফিউশন, চেক ইট। অফিস, ফ্যাক্টরি, কোথাও এগুলো ব্যবসা প্রতিষ্ঠান, এগুলো ব্যবসা, এটা সুন্দর পবিত্র জায়গা। ব্যবসা করতে বসছি ব্যবসার জন্য, 2 টাকা কামাই করে বউ বাচ্চা অথবা পরিবার, বোন অথবা সোজা কথা পরিবারের জন্য নিয়ে যাব। প্লাস আমার যারা সহকর্মী আছে সবার উন্নতি যেন হয়, সেজন্য সবাইকে কিছু দিয়ে থেকে লাস্টে যেটুকুন থাকে সেটুকু নিয়ে ঘরে যাব। আলহামদুলিল্লাহ, শুক্রিয়া। এই মানসিকতা যদি আপনাদের না থাকে, তাহলে ওই 5 বছর ভালো থাকবেন, এরপর সরকার বদলে দেখবেন যে টানাটানি পড়ে গেছে। দেখছেন না কত ভিআইপি মানে পীরে কামেল, এরপর ঘন্টায় ঘন্টায় অথবা বছরে বছরে হজ করা মানুষ, এমন মনে করেন সেমরি আর মাগি ছাড়া আর কিছু পাওয়া যাচ্ছে না তাগো চরিত্রে। তো 5 বছর সমাজে আপনি 21 পদক, 24 পদক, 48 পদক পাওয়া সাদা মানুষ, আর যে ক্ষমতা চলে গেল, অথবা একটু বায়ে পড়লেন অথবা একটু স্লিপ কাটলেন, সাথে সাথে আপনার কেসে আন্ডারওয়্যারতে শুরু করে সোনার সাইজ শুদ্ধ বেড়ে গেছে। তো এরকম 5 বছর 7 বছরের জন্য ভালো থাকেন না, মানুষ হয়ে থাকেন। কারণ একবার যখন দাগ লাগে, ওটা পৃথিবী ধ্বংস হওয়ার আগ পর্যন্ত অথবা রাষ্ট্র ধ্বংস হওয়ার আগ পর্যন্ত ওটা কিন্তু ইতিহাস হয়ে থাকে। এটুকুন মাথায় রাখতে হবে, এটুকুন মাথায় রাখতে হবে। আপনি 5 বছর বিশাল বড় হ্যাডাম ছিলেন, মন্ত্রী ছিলেন, এন ছিলেন, তেন ছিলেন, যখন একবার আপনার গায়ে লেগে গেল, তখন আপনার সারা বংশের মানুষদের গায়ে কিন্তু লেগে যাবে। ও তোর দাদা তো সেমরি লাগাইতো, মন্ত্রী ছিল না, ওই সংসদ সদস্য ছিল, ও আচ্ছা, তো বেশ্যা নিয়ে শুয়ে থাকতো, চিনি তোর দাদার, আমি চিনি। মানে আপনি 3 পুরুষ শুদ্ধ শেষ করে দিয়ে গেলেন আপনার মতো চরিত্রহীন। তা এইসব করেন না। ব্যবসায়ী যদি করতে চান,
প্রফেশনাল লাইফে যদি থাকতে চান এগুলোর মধ্যে নিজেকে কন্ট্রোল করে রাখার চেষ্টা করেন। সুখ দুঃখ পাওয়া না পাওয়া মিলেই জীবন, এর মধ্যে দেখেন সর্বোচ্চ যেটুকুন ভালো থাকা যায় আলহামদুলিল্লাহ এটুকুনের মধ্যে ভালো থাকেন। তো আপনাদের সবার জন্য শুভকামনা। আর আমি কথা বলতে বলতে অলরেডি আপনাদের ব্যক্তি জীবন যেমন শিখাই দিছি, তেমন কিন্তু একটা বক্সারেরও খুব ভালো কোয়ালিটি আপনাদের আমি দেখাই দিলাম। আর ব্যবসা করতে যে আপনারা শুধু বক্সার না, এই হুডি ট্রাউজার জিন্সের প্যান্ট কত জায়গায় কত কিছু চিন্তা করেন, সেই ভুল ত্রুটিগুলো কিন্তু আপনাদের এই আমি শেখাই দিলাম। ভাবছিলাম 5-10 মিনিট একটা ভিডিও করবো, কিন্তু এটা অনেক বড় ভিডিও হয়ে গেছে, 1 ঘন্টা 10 মিনিট। তো আশা করি সবাই ভালো থাকবেন। অনেক অনেক ধ্বংসের রাস্তায়, গার্মেন্টসের ধ্বংসের রাস্তায় বাংলাদেশ। তো আজকে পর্যন্ত চেয়ারটায় বসে আছি, কালকে কেউ আমার লাথি মেরে নামায় দিবে কি না, যে ভাড়া দিতে পারি কিনা এটা বলতে পারবো না। যদি হেরে যাই ক্ষমা করে দিবেন, তবে গায়ে গতরে খাটা থেকে শুরু করে এই শরীরে প্রতিটা চামড়া প্রতিটা পশম বলে যে একটা টাকা হারাম কামাই করার চেষ্টা করিনি। হয়তো বা হেরে গেছি রাষ্ট্রের এই পরিবেশের কারণে, সারা বিশ্বের এই গ্যাঞ্জাম ফ্যাসাদের কারণে, অভাবের কারণে, বাট একটা ওয়ার্কারকে 4 আনা পয়সা কোনো দিন ঠকাইনি। হয়তো বা 1 মাসে বেতন দিতে 3 মাস লাগছে, একটা পাওনাদারের হয়তো বা 1 মাসের জায়গায় 1 বছর লাগছে পাওনা শোধ করতে, কিন্তু চেষ্টা মানসিকতা কোনো কিছুর অভাব ছিল না। আর সিটারি বাটপারি করে খাইলে মানুষ আমার কাছে টাকা পাইতো না, আমি মানুষের কাছে টাকা পাইতাম। আমি যে কেমনে টাকা পাইতাম আর কেমনে টাকা বের করে নিতাম, আপনাদের যদি এত মন থেকে যদি এত কিছু না শিখাতাম, খালি খালি বলতাম যে আমার মালটা ভালো, তা আল্লাহ দিলে আমি মানুষের কাছে এখন 100 কোটি টাকা পাইতাম। সে রাস্তা আমি যেতে পারতাম, আমি যাই নাই। আমি আপনাদের তৈরি করে দিচ্ছি, আপনাদের লাইফে আপনারা ভালো কিছু করেন, আর আমি সামান্য 2টো ডাল ভাত খেয়ে বেঁচে থাকলে আলহামদুলিল্লাহ। তা আপনাদের সবার জন্য শুভকামনা। যারা অতিরিক্ত ইমোশন থেকে বের হন, সবার আগে দেখেন কোনটা বেশি চলবে। ধূপধাপ 200, 500, 1000, 2000 যার যেটুকুন সামর্থ্য সেই মাল বানায়, সে এলাকা ছাড়বেন। আর সবসময় চিন্তা করবেন এক দেশের মাল আর এক দেশে বিক্রি করলে লাভ বেশি হয়। যদি কোনো সুযোগ থাকে বাংলাদেশে টাকায় মাল বানায়, ইউরোতে বিক্রি করেন, ডলারে বিক্রি করেন, দেড়হামে বিক্রি করেন, লাভ বেশি পাবেন। আর ওই যে একটা কমন একটা কথা বলেন, ভাইয়া এখানে চাইনিজ ইন্ডিয়ানরা এসে অনেক কমের মধ্যে মাল বিক্রি করে, তা আপনি কি মাল বিক্রি করবেন না? ওইসব দেশে বড় লোক নাই, তারা দামি জিনিস কেনে না। আপনি নিজেই তো বাজারে একটা পেঁয়াজ অথবা মরিচ কিনতে গেলে 5 টাকা বাড়া দিয়ে ভালোটাই কেনেন, খারাপটা কেনেন না। যারা বস্তির মানুষ তারা পেট বাঁচানোর জন্য খারাপটা টোকায় নিয়ে যায়, কিন্তু আপনি কিন্তু 10 টাকা বাড়া দিয়ে হলেও তাজা মাছটা কেনেন, তাজা মরিচটা কেনেন, তাজা সবজিটা কেনেন। তো বিদেশে তো মানুষ তাদের সামর্থ্য আরও বেশি, তারা বেটারটাই চাচ্ছে। তা আপনি এই যে ফকিন্নি সেলস অ্যান্ড মার্কেটিংয়ে যারা ফকিন্নির বাচ্চা আছে না, ডাইরেক্ট বাংলা দিয়ে বলতেছি, মাল বেচতে পারে না, বেচার কোয়ালিটি নাই, এই ফকিন্নির বাচ্চার মতো এরকম কম্পেয়ার করে কখনো কথা বলবেন না যে ভাইয়া চাইনিজরা এখানে মাত্র 100 টাকায় টি শার্ট এনে এনে গোডাউন করে রাখছে, ভাইয়া আমি 150 টাকা মাল বানালে কিভাবে চলবে? তো দৌলত দিয়া ঘাটে তো 30 টাকা 50 টাকার মাগিতে ভরা। ঢাকা শহরে এক একটা ফ্যামিলি পায়জামা খুলে BMW গাড়ি আপনি গিফট নেয়, ওটা হচ্ছে সেলস কোয়ালিটি। একটা বেশ্যারে দিয়ে সেলস কোয়ালিটি আপনারা শিখাই দিলাম। যদি লজ্জা শরম থাকে তাহলে সেলস জিনিস নিয়ে আর জীবনে কোনো দিন কম্পেয়ার করবেন না। সবসময় চিন্তা করবেন আমার প্রোডাক্টের কোয়ালিটি বেটার, আমি বেটার প্রাইস ডিজার্ভ করি, এত না হলে বিক্রি করব না। আর এই জায়গাটাতে যতদিন না আসতে পারবেন ততদিন পর্যন্ত বাংলাদেশের উন্নতি হবে না। যারা মন্ত্রী লেভেলের সংসদে বসে থাকেন তারাও পর্যন্ত চিন্তা করবেন আমার বাংলাদেশের প্রোডাক্ট আমি বিদেশে বেশি দামে বিক্রি করে বেশি কামাই করব, আমার দেশে সমৃদ্ধ করব। বাণিজ্য মন্ত্রণালয় থেকে শুরু করে আপনারা এগুলো চিন্তা করবেন, আপনার সেগায় পড়বেন না। বলে না যে বেটি মানুষের মুখ দিয়ে সব পারে, দায়িত্ব দিলে সবার আগে পায়জামা ভিজিয়ে ফেলায়। তা আপনারা রাষ্ট্রের এরকম বড় বড় জায়গায় থাকে সংসদ ভবন সচিবালয়ের মধ্যে অথবা চারপাশে যখন মাগির ব্যবসা শুরু করে দেন, তা আপনাদের ব্রেন তো মাগির মতোই হবে। গত 30 বছরে এইসব তো বন্ধ করতে পারেন নাই, এখনও সংসদ ভবনের সামনে বগুলতলায় এখনও মাগি ভাড়া পাওয়া যায়, আর ভিতরে কি পাওয়া যায় তো আল্লাহ মাহবুদ জানে। তা দেশের উন্নতি হবে কোথায়? যেখানে একটা রাষ্ট্র বিসমিল্লাহির রহমানির রহিম বলে আল্লাহর নাম দিয়ে শুরু হয়, একটা রাষ্ট্র চলে, এত কোটি মানুষের জীবন জীবিকা সব কিছু নির্ধারিত হয়, সেই সংসদ ভবনের রাইতে চলে হচ্ছে মাগি ভাড়া, মাগির ব্যবসা, চারপাশে আবার ভিতরে সচিবালয়ে সেম অবস্থা, বড় বড় সব সরকারি অধিদপ্তরে সেম অবস্থা।
এরপরে মানবাধিকার, সে মানবাধিকারও কি হয়েছে দুবাইতে যে নাকি ওই বাড়ায় কাটায় টাটায়, তারপরে কি হয়েছে আইসে দেশে আইসে কি হয়েছে রাজকন্যা হারায় ফেলায়। তা আমার দেশটা আসলে গেছে কোথায় চিন্তা করতে পারেন? খুব লজ্জা লাগে এইসব কথা বলতে, বিবেকেও লাগে। আমার ভিডিও অনেক ছোট ভাই ব্রাদাররাও দেখেন, বোনরা দেখেন, মা বোনরা দেখেন, হয়তো বা তারা চিন্তা করেন জোবাইর ভাই এত পচা পচা কথা সারা বিশ্বের মানুষের সামনে বলে, লোকটা বোধহয় খারাপ। ভাই আমি হচ্ছে মানুষের লাথি চড় খাইতে খাইতে এত দূর আসছি। হাজার পরিশ্রম করে একটা থ্যাংক ইউ না পেয়ে উল্টে মানুষের থুতু মুখে নিয়ে তারপরে আমি আসছি, অথবা একটা লাথি খেয়ে আমি আসছি। আমি ধাক্কা খেতে খেতে এত শিখছি। তা আমি এই ভিডিওগুলো এত লাজ লজ্জা শরম ফেলে আপনাদের বলি একটাই কারণে, যে এত রিয়েলিস্টিকভাবে আপনার লাইফটা কেউ তৈরি করে দিবে না। আপনি ধ্বংস হইতে হইতে শিখবেন। তা ধ্বংস হইতে হইতে না শিখে জুবাইর ভাইয়ের পচা কথাগুলো শিখে শুনে ব্রেনের মধ্যে রেখে এরপর সচেতনভাবে এগোন, যেন জীবনে 10টা বছর ধ্বংস নয়, আর কেউ আপনাকে ব্যবহার করতে না পারে, আর জীবনে 20-50 লাখ টাকা অথবা বাপের কবরটাও যেন বেচা না লাগে। অন্তত জুবাইর ভাই ধ্বংস হচ্ছে কি কি কারণে হচ্ছে সেইগুলো থেকে জুবাইর ভাই থেকেই শেখেন। শিখে শিখে অন্তত আপনি আপনার জীবনটাকে নিরাপদ করেন। আর শুধুমাত্র আপনাদের ভালোবাসি বলে এই ভিডিওগুলো আমি করে দিই। তা আপনাদের সবার জন্য শুভকামনা। আসসালামু আলাইকুম।